প্রথমে আমার পরিচিতি দেই। আমি হয়তো অনেক দিনের মধ্যে চিনেন না। আমি মোহাম্মদ রাশিদ হাসান পলাশ, কাজ করছি সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টি লেকচারার হিসেবে এবং সিআরটিসি রিসার্চার হিসেবে। রিসেন্টলি আমি আমার পিএইচডি সম্পর্কে এর পাশাপাশি আমি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে জয়েনিংয়ের আগে বেশ কিছু ইউনিভার্সিটিতে কাজ করছি। সর্বশেষে আমার যে ইউনিভার্সিটিতে আমি রিসার্চার ছিলাম এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ লিমা, পেরু। তো প্রথম হচ্ছে আউটলাইন। আমি চেষ্টা করবো আমার আজকে লেকচারের মাধ্যমে সবগুলো পয়েন্ট ওয়ান বাই ওয়ান সম্পন্ন করার জন্য। আরেকটা জিনিস আমি আগে বলে রাখি, আমি টানা লেকচার দেবো। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আপনি নোট ডাউন করে রাখবেন নোটবুকে, এবং একদম লাস্ট স্লাইডে আমাদের কোশ্চেন এবং আনসার সেশন থাকবে। কারণ আপনারা আপনাদের প্রশ্নগুলো বলবেন, আমি একটা একটা আনসার করবো। যদি আপনারা লেকচারের মাধ্যমে যদি প্রশ্ন করেন আমার একটু বিঘ্ন করতে পারে, পরবর্তী ব্রেকডাউন হতে পারে। প্রথমে আমাদের আসলে একটা ভালো মানের একটা পেপার কেন দরকার। ভালো মানের পেপার জানার আমরা বলতে কি বুঝি ইউজুয়ালি। ভালো মানের পেপার আমরা বলতে আমরা বুঝি যে একটা ভালো মানের স্কোপাস পেপার, স্কোপাস ইন্ডেক্স জার্নাল একটা ভালো পেপার, অথবা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স জার্নাল একটা ভালো একটা পেপার। তো স্কোপাসের আবার চারটা ধাপ আছে। সবচেয়ে যে ভালো জার্নালটা সেটা হচ্ছে Q1, Q2, Q3 এবং Q4। Q3 বোঝায় টপ 25% জার্নালটা হচ্ছে Q1, এবং টপ 50% এর মধ্যে যেটা সেটা হচ্ছে Q2, 75% এর মধ্যে Q3, এবং 75% থেকে 100% এর মধ্যে ওটা হচ্ছে Q4। এবং ওয়েব অফ সায়েন্সও সেম। আরেকটা জিনিস এখন বর্তমানে বিচার করা হয় ভালো জার্নালের সম্পর্কে, সেটা হচ্ছে ABDC, অস্ট্রেলিয়ান বিজনেস ডিলস কাউন্সিল। ওনারা ABDC চারটা কাজ করে, A স্টার, A, B and C। এগুলো সবগুলো হচ্ছে জার্নালের কোয়ালিটি ইস্যু করা হয়। ABDC A স্টার হচ্ছে টপ 10% জার্নাল যেগুলো ওয়ার্ল্ডের মধ্যে, ওগুলো A স্টার। টপ 20% এর মধ্যে A, টপ 30% এর মধ্যে B, এবং 40% এর মধ্যে ওগুলো C হিসেবে কাউন্ট করা হচ্ছে বর্তমানে। তো আপনি যেখানে ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করেন বা একটা মাস্টার্স অ্যাডমিশনের জন্য, পিএইচডি অ্যাডমিশনের জন্য অবশ্যই আপনাকে ভালো মানের একটা স্কোপাস বা সায়েন্স পেপার লাগবে। এবং আপনি যখন একটা ফান্ডিং অ্যাপ্লাই করবেন, স্কলারশিপে অ্যাপ্লাই করবেন, অবশ্যই একটা ভালো মানের কাজ লাগবে। আপনি যদি চান যে আপনার একটা কাজ, আপনার একটা কনসেপ্ট ওয়ার্ল্ডে টপ একটা জার্নালে জার্নাল আর্টিকেল হিসেবে পাবলিশ হোক, অথবা বুক চ্যাপ্টার হিসেবে পাবলিশ হোক, অথবা কনফারেন্স প্রসিডিংয়ে অ্যাবস্ট্রাক্ট যাক অ্যাজ এ পাবলিকেশন হিসেবে আপনার ভালো একটা কাজ আপনার করতে হবে। এবং আপনি যদি চান যে আপনার একটা কনসেপ্ট বা ইনোভেশন ওয়ার্ল্ডে সবাই জানুক, অবশ্যই আপনাকে পাবলিকেশন করতে হবে এসব জার্নালে। কারণ ভালো মানের জার্নাল, ভালো মানের রিডার্স অ্যাটেনশন পেতে হলে টপ জার্নাল আমাদের কাজ করতে হবে। মনে রাখতে হবে যে আমাদের যে একটা ভালো মানের রিসার্চের কাজগুলো করি ওরা আমার প্যারেন্টহুডের মতো। আমার জন্য একটা বাচ্চা অনেক সুন্দর করে, অনেক কেয়ার করে, আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর আমরা কেয়ার করি, কিন্তু ঠিক তেমনি একটা পাবলিকেশন ওরকম কেয়ার করতে হবে, সময় দিতে হবে। যেখান থেকে একটু ওখান থেকে একটু নিলে হবে না, একটা ফ্লো মেনটেন করতে হবে আমাদের একটা কাজের মাধ্যমে। যখন আমাদের একটা ভালো পাবলিকেশন হয়, যারা প্রফেশনালি কাজ করে তাদের কাছে কিন্তু ভালো মানের একটা কোয়ালিটি পেপার পাবলিকেশন ইজ লাইক একটা বাচ্চার মতো, একটা বেবির মতো, যে আমার একটা বেবি ভূমিষ্ঠ হয়েছে, খুশিও অঙ্ক থাকে না। প্রথমে এখন আমরা জানবো যে স্যাম্পলস অফ গুড পেপারস। আমি দু তিনটা আমার নিজের পেপার স্কোপাস ইন্ডেক্স Q1 এ পাবলিশ সেগুলো আমি দেখাচ্ছি আগে, যে একটা গুড পেপার দেখতে কেমন হয় ইউজুয়ালি। এটা আমার একটা পেপার স্কোপাস Q1 এলসেভিয়ারে পাবলিশ হয়েছিল। বেশ ভালো একটা কনসেপ্ট নিয়ে আমরা কাজ করেছিলাম এখানে সোনারগাঁও ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশনে আমি কাজ করেছিলাম। এটা হচ্ছে এলসেভিয়ার। আমি যদি একটা স্ক্রিন দ্বারা একটা পেপার দেখা Q1 এর, এটা আমার আমি পিএইচডি করা অবস্থায় আমি কাজটা করেছিলাম, ওইটাও দেখবেন।
তারপর একটা ক্যামেরার পেপার দেখাচ্ছে Q1 এর, এটাও আমার সময় পেপার। আমি যখন দক্ষিণ আমেরিকাতে ছিলাম ইউনিভার্সিটিতে রিসার্চার, তখন আমার এই কাজগুলো হয়েছিল তখন। এটা হলো Q1 এর পেপার। একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন এলসিভার এবং স্প্রিন্টারে দেখিয়েছি অ্যাবস্ট্রাক্ট ছিল একটা প্যারার মতো, একটা প্যারা, কিন্তু যখন আমি এমআরএল দেখাচ্ছি একটা স্ট্রাকচারড ওয়েতে আছে। তো এটা জার্নাল যখন ভেরি করে তারা কিভাবে চাচ্ছে, তো আপনাকে জার্নাল গাইডলাইন্স অনুযায়ী আপনাকে কাজগুলো করতে হবে, অথবা আপনি যে পাবলিশারে কাজ করবেন সেই পাবলিশারের যে একটা পেপার দেখবেন ওয়েবসাইটে গিয়ে যারা কিভাবে কি করতেছে, তো এখানে দেখলেও আপনাকে আইডিয়া পেয়ে যাবেন। আর আপনি যখন অনেক পাবলিশারে কাজ করবেন আস্তে আস্তে আপনি এক্সপিরিয়েন্স হয়ে যাবেন আসলে কেমন হয় ইউজারলি। আমি একটু করে যাচ্ছি। প্রথমে আমার যদি রিসার্চ ওয়ার্ক করতে হয়, প্রথমে মাথায় রাখতে হবে আমাদেরকে বি প্যাশেন্ট, হাইপার হওয়া যাবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। দুই নম্বর হচ্ছে আমাকে সোজ এ টপিক এর ওয়ার্ক অন ইট, যে কোনো বিষয়ে কাজ করতে হবে এবং সে অনুযায়ী কাজ শুরু করতে হবে, এবং নেভার গিভ আপ। রিসার্চ জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনি একটা কাজ করলেন, একটা সময় আপনি হতাশ হয়ে গেলেন, এটা আউটপুট ভালো হচ্ছে না, হতাশ হওয়া যাবে না, ওটা কোনো না কোনো আউটপুট বের হবেই হবে। এবং সবচেয়ে মোস্ট একটা রিসার্চের তিনটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়, যে গুড রিসার্চ শুড বি ইউনিক। ইউনিক কেন? রিসার্চটা কিন্তু ইউনিক, সবার থেকে আলাদা হতে হবে আপনার কাজটা। আপনি যখন ভালো জার্নাল ট্রাই করবেন, ফর এক্সাম্পল ধরেন আপনি উইলিতে একটা জার্নাল ট্রাই করলেন, ওইখানে টপ একটা Q1 এর পেপার ট্রাই করলেন, আপনি যে পেপার সাবমিট করছেন আপনার মতো এমআইটি থেকে, হার্ভার্ড, ক্যামব্রিজ, অক্সফোর্ড থেকে ওই একই জার্নাল ট্রাই করতেছে, ওদের হয়তো ইস্যুতে 5টা বা 10টা পাবলিশ হবে, সেখানে আপনার পেপার যাইতে হবে। তো ওই 2-3 হাজার পেপারের মধ্যে আপনার পেপারকে স্থান নিতে হবে। তো ওরা কিন্তু দেখবে যে আপনার পেপারটা ইউনিক কিনা। কারণ আমি অলরেডি যেহেতু একাডেমিক এডিটরশিপে কাজ করতেছি, +1 জার্নাল আর স্কোপাস Q1 জার্নাল, এটা একাডেমিক জার্নাল, একাডেমিক এডিটোরিয়াল জার্নাল। তো আমরা কি করি, আমরা যখন ইনিশিয়াল স্ক্রিনিং করি, দেখি যে কনসেপ্টে কাজ করতেছে ওটা ইউনিক কিনা, সবার থেকে আলাদা কিনা। আপনি একটা গল্পতে 20 বছর আগে একটা টপিক নিয়ে কাজ করলেন, ওটা কিন্তু ভালো মানে জার্নাল খাবে না। ইউনিকনেস হবে ওরা, এবং টাইমলি করতে হবে, সময় উপযোগী। কোভিডের সময় কোভিডের পেপার আমি কাজ করছি, কোভিড নিয়ে। কোভিড যদি এখন কাজ করে কাজ হবে না, এখন আমাকে চিন্তা করতে হবে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করবো আমি। এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড। রিসার্চে মনে রাখতে হবে যে টাইটেল থেকে একদম লাস্ট লাইন পর্যন্ত একটা ফ্লো মেনটেন করতে হবে। ফ্লো মেনটেন ছাড়া আপনি কখনোই একটা ভালো মানের কাজ আপনি ভালো কাজ দিতে পারবেন না। প্রথমে আসছি যে কিভাবে আমি একটা টপিক সিলেক্ট করব। টপিক সিলেক্টের মধ্যে প্রথম আসতে পারে যে আপনার কিছু ইন্টারেস্ট থাকতে পারে, অথবা আপনি একটা সিভিলে কাজ করেন, কেউ ইংলিশ লিটারেচারে কাজ করেন, কেউ সোশ্যালজি নিয়ে কাজ করেন, কেউ বিজনেস নিয়ে কাজ করেন, আপনার নিজস্ব কিছু ইন্টারেস্ট থাকতে পারে। ওগুলো নিয়ে আগে আপনি খুব সার্চ করতে হবে। কোথায় সার্চ করবেন? সার্চ করবেন গুগল স্কলার। গুগল স্কলার একটা ইন্ডেক্সিং ডাটাবেস, ওইখানে আপনি সার্চ করবেন। আপনি সার্চ করবেন আরজিতে, রিসার্চ গেটে সার্চ করবেন, আপনি সার্চ করবেন একাডেমিয়াতে এবং স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স। এটা ডাটাবেসে আপনাকে পেপারগুলো সার্চ করতে হবে। সার্চ করবেন কিভাবে? আপনি ধরেন গুগল স্কলারে ঢুকলেন, করলে ওখানে দেখবেন যে গুগলের মতো একটা ডায়লগ বক্স দেবে। আপনার যে কিওয়ার্ড, আপনি যে বিষয়ে কাজ করতে চান, ওটা দিয়ে আপনি লিখেন, দেখবেন যে আপনার একটা ভালো মানের একটা পেপার চলে আসবে। ভালো মানের পেপার কিভাবে আসবে আমরা লাইভ দেখবো আজকে, যে সার্চ করতে হয়। কনসেন্ট্রেটিভ ক্যারিয়ার গ্রোথ, আপনি কাজ করছেন একটা এরিয়া নিয়ে, আপনার ব্যাকগ্রাউন্ড একটা, মানে আপনি হয়তো বা সামনে একাডেমিয়া হবেন, তার রিসার্চটা একরকম হবে, আপনি ইন্ডাস্ট্রি লেভেলে যাবেন, তার রিসার্চ অন্যরকম হবে। আপনার চিন্তা করতে হবে যে আসলে কোন সেক্টরে আপনি কাজ করতে চান। আপনাকে কারেন্ট ট্রেন্ড সম্বন্ধে জানতে হবে, যে বর্তমানে কি কাজ হচ্ছে। কারণ বর্তমানে যে কাজগুলো হচ্ছে মোস্টলি হচ্ছে ইমার্জিং টেকনোলজিস নিয়ে। টেকনোলজিস যত বেশি আপডেট, তত বেশি রিসার্চের ভ্যালু পাওয়া যাচ্ছে। তারপর ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করলে আপনার ভালো করে পাবলিশ করা সম্ভব। এনভায়রনমেন্ট, সাস্টেনেবিলিটি নিয়ে যে কোনো টপিক হতে পারে, এটা কিন্তু বর্তমানে ভালো যাচ্ছে। এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ডিসকাস উইথ ইউর মেন্টরস এন্ড পিয়ার্স। আপনার যে সুপারভাইজার থাকবে বা আপনার যারা কাজ করবেন তার কাছে ডিসকাস করবেন, সে অবশ্যই আপনার থেকে অভিজ্ঞ হবে। পিয়ার্স, আপনার যারা ফ্রেন্ডস আছে, আপনার যারা আপনার ইয়াতে কোলাবোরেশন করতে হবে, তারা কিভাবে কাজ করে কথা বলতে হবে। আমি যখন পিএইচডি করছি, তখন পিএইচডি ল্যাবে মাইন্ড ওয়াইজ জানেন যে আইইউএম পিএইচডি ল্যাবে এরকম বিশাল বড় রুম, সবাই যার যার ডেস্ক আছে ওখানে যার মতো কথা বলতেছে, ওখানে আর কোনো কথা হয় না। একজন আরেকজনের কাছে এসে বলে যে ভাই আমার তো Q1 অ্যাকসেপ্ট হইলো, আর ওর Q1 হয়েছে, আমার Q করতে হয়েছে। তখন চিন্তা করে যে আমারটা Q1 হতে হবে। জিজ্ঞেস করে আপনি কি বিষয়ে কাজ করতেছেন, এই যে পিয়ার দেশে আলাপ করতে হবে।
নিজেদের একটা কোলাবোরেশন করতে হবে। তখন আপনার সবাই সার্চ করলে কিছু না কিছু ইনফরমেশন আপনারা সবাই মিলে পাবেন। তারপর আপনার অ্যাসেস ফিজিবিলিটি, আপনি যে এরিয়াতে কাজ করবেন আসলে সেই জিনিসটা ফ্রি অ্যাক্সেস আছে কিনা। এখন আপনি কাজ করবেন ঢাকা শহরে রিক্সা প্রোভাইডারদের উপরে, এখন আপনি যদি বলেন আমি আদিবাসীদের উপরে কাজ করবো, আপনাকে কিন্তু ফ্রি অ্যাক্সেস দিবেন না। আপনি বাংলাদেশ সেনাবাহিনীর উপরে কাজ করলে কিন্তু আপনি ফ্রি অ্যাক্সেস দিবেন না কালেকশনের জন্য। আপনাকে ফিজিবিলিটি চিন্তা করতে হবে যে আমি কোথায় ফ্রি অ্যাক্সেস পাবো। এক্সামাইন সোসাইটাল আর গ্লোবাল রিলেভেন্স, সোসাইটাল এবং গ্লোবাল রিলেভেন্সের উপর ডিপেন্ড করে আপনার চেক করতে হবে যে বর্তমানে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কি ধরনের কাজ করতেছি। যেমন অনেক কাজ করে এসডিজি গোল নিয়ে কাজ করে, এটা সোসাইটাল একটা চেঞ্জ হয়। এবং আইডেন্টিফাই গ্যাপ ইন দ্য লিটারেচার, বিভিন্ন সাইটগুলো ঘাটবেন আপনি, গুগল স্কলার বা ডাটাবেসগুলো, সেখান থেকে আপনাকে দেখতে হবে যে আপনার এরিয়াতে সবচেয়ে কোন বিষয়টা বেশি প্র্যাকটিস হচ্ছে এবং কোন বিষয়টা সবচেয়ে লেস প্র্যাকটিস হচ্ছে। এটা লেস প্র্যাকটিস, ওটা হচ্ছে গ্যাপ। কারণ আপনি যেটা এক্সপ্লোর হয়ে গেছে অলরেডি, সেটা নিয়ে কাজ করলে আপনার কোনো ভালো আউটপুট বের হবে না। আপনাকে যে জিনিসটা কাজ হয় না অলরেডি, সেটাতে কাজ করতে হবে, অথবা অলরেডি হয়েছে অন্য দেশে, আপনার দেশে হয় নাই, আপনার কমিউনিটিতে, সেটাতে কাজ করতে হবে। টেস্ট দ্য রিসার্চ কোশ্চেন, কনসিডার এথিক্যাল ইমপ্লিকেশন, অ্যাডপ্ট এক্সিস্টিং টপিক, এবং এরকম বেশ কিছু টপিক আছে। তো ওভারঅল আমরা বুঝলাম যে আমাদের আসলে সার্চ করতে হবে বিভিন্ন ডাটাবেসগুলোতে যে আমি যে বিষয়ে কাজ করছি সেই বিষয়ে আসলে ওয়ার্ল্ডে কি হচ্ছে। আমি হয়তো বা একাডেমি অফ ম্যানেজমেন্ট জার্নাল কাটলাম, অথবা আমি বিজনেস স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট জার্নাল কাটলাম, বা ইংলিশ কোনো লিটারেচারের কোনো জার্নাল কাটলাম, সব জার্নালগুলোতে এখন কি ধরনের পাবলিকেশন হচ্ছে আমাদের বর্তমানে, এবং সে বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। তখন একটা আইডিয়া জেনারেট হবে। আইডিয়া জেনারেট করার জন্য প্রথম কথা হচ্ছে লিটারেচার করতে হবে আপনাকে। বিভিন্ন পেপার টপ জার্নালে লিটারেচার করলে আপনার একটা আইডিয়া হবে যে আসলে আমি কি নিয়ে কাজ করতে চাই। ধরে এখন আমার একটা আইডিয়া জেনারেট হয়েছে, কথার কথা বললাম যে আমার আইডিয়া জেনারেট হয়েছে। তো আইডিয়া জেনারেশনের প্রথম ধাপ হচ্ছে গ্যাপ ফাইন্ডিং করার সাথে সাথে আমার একটা মডেল ডেভেলপ করা। যেহেতু আমাদের ডাটা অ্যানালাইসিস একটা কোর্স, এখানে কিন্তু আমরা মডেল নিয়ে কাজ করবো। তারপরে বাইরে গিয়ে আমরা বিভিন্ন রকম রিসার্চ নিয়ে কথা বলবো, আনুষঙ্গিক যেগুলো আছে। আমাদের মডেল ডেভেলপমেন্ট, ধরেন আমি বিভিন্ন লিটারেচার রিভিউ সার্চ করে আমি একটা চাচ্ছি যে ফার্ম পারফরমেন্স নিয়ে কাজ করতে চাই। তো দেখলাম যে বিভিন্ন রকম যে প্রতিষ্ঠান আছে, সেটা সোনার ইউনিভার্সিটি হতে পারে বা একটা ইন্ডাস্ট্রি লেভেলে হতে পারে। দেখলাম যে সেখানে ট্রেডিশনাল যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং স্মার্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মধ্যে ব্যাপক একটা গ্যাপ, এবং ফার্ম পারফরমেন্স যদি ট্রেডিশনাল ওয়েতে আগায় কেমন হতে পারে, আর যদি স্মার্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি ফলো করে তাহলে কেমন হতে পারে। আর আমি যদি এখানে স্মার্টনেস আনি এবং একটা টেকনোলজি ইউজ করি, সেক্ষেত্রে কেমন হতে পারে। তো আমি একটা কনসেপ্ট ডেভেলপ করছি, এটা আমার একটা পেপার, জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে আমি আনছি। তো আমি চাচ্ছি যে যেগুলো ইলেকট্রনিক্স যে এগুলো কোম্পানিগুলো বাংলাদেশের স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, ওদের ফার্ম পারফরমেন্স আমি টেস্ট করতে চাই। তো এখন যদি আমি ফার্ম পারফরমেন্সে ট্রেডিশনাল থেকে যদি আমি স্মার্ট আনতে চাই, তো আমার কি করতে হবে, আর জানতে হবে যে ইনোভেশন ক্যাপাবিলিটি আছে কিনা। এই যে ভেরিয়েবলগুলো বা কনস্ট্রাক্টগুলোতে কিন্তু আমি কোনো একটা পেপার থেকে হুবহু নেই না। এই ফার্ম পারফরমেন্স নিয়ে বিভিন্ন রিসার্চ পেপার ঘাটাঘাটি করা হয়েছে। কোন পেপারে বলা হয়েছে যে ইনোভেশন ক্যাপাবিলিটি ফার্ম পারফরমেন্সের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখে, কোন পেপারে বলছে যে ইনফরমেশন শেয়ারিং ক্যাপাবিলিটি নিয়ে কাজ করলে ফার্ম পারফরমেন্স ভালো হবে। কারণ ইনফরমেশন ক্যাপাবিলিটি শেয়ারিং ক্যাপাবিলিটি যদি না থাকে, তাহলে ফার্ম পারফরমেন্সের ক্ষেত্রে আমি অ্যাডপশন করতে পারবো না ব্লকচেইন। একটা তো টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি, আমার ফার্ম আছে, আমার টেকনোলজি অ্যাডপশন করার কোনো সক্ষমতা নাই, তাহলে তো আমি ব্লকচেইনে আনতে পারবো না। তো এখানে খেয়াল করবেন, যখন আমি কোনো স্টাডি মোটিভ যেটা আমি যা বের করতে চাই আলটিমেটলি, এটাকে বলা হয় ডিভি বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল স্টাডি মডেল, এটা বলা হয়। আর যে ফ্যাক্টরগুলো ইউজুয়ালি আমি বের করতে চাই বা টেস্ট করতে চাই, এগুলোকে বলা হয় আইভি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং ধরেন আমি এখানে দুটার দিক জানতে চাইবো যে ইনোভেশন ক্যাপাবিলিটির সাথে ফার্ম পারফরমেন্সের সম্পর্ক আছে কিনা। তাহলে একটা হাইপোথিসিস ওয়ান আমি একটা অ্যাসাম্পশন করলাম। আবার আমি টেস্ট করতে চাই যে ইনফরমেশন শেয়ারিং এর সাথে ফার্ম পারফরমেন্সের সম্পর্ক আছে কিনা। তো 3 2 টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটির সাথে একটা সম্পর্ক জানতে চাই, হতে পারে 3। আবার দেখলাম যে আমি এই তিনটা ফার্ম পারফরমেন্সের সাথে আমি ডিরেক্ট সম্পর্ক দেখাবো। আবার জানতে চাচ্ছি যে আমি একটা মিডিয়েশন কোন টেকনোলজি যদি ইউজ করা হয়, সেই ক্ষেত্রে এগুলো কিভাবে কাজ করে। ওকে ফাইন, আমি ইনোভেশন ক্যাপাবিলিটি
ব্লকচেন টেকনোলজি অ্যাডপশনের মধ্যে দিয়ে আমি যদি ইউজ করি তাহলে ফার্ম পারফরমেন্সে কেমন প্রভাব ফেলবে। ইনফরমেশন শেয়ারিং ক্যাপাবিলিটির সাথে যদি আমি অ্যাডপশন করি ব্লকচেন তাহলে ফার্ম পারফরমেন্সের ভূমিকা রাখে। তো তারপর আমি বুঝতে পারলাম ডিবি হচ্ছে আলটিমেট মোটিভ অফ দ্য স্টাডি, যেটা আমি আলটিমেট বের করতে চাই। এখন ধরেন আমাদের স্যার বললো যে আমি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট করতে চাই স্টুডেন্টদের মধ্যে, যে ওদের ইংলিশ প্রফিসিয়েন্সি কেমন উইথ এআই দিয়ে ইংলিশ প্রফিসিয়েন্সি বাড়াবে। তার মানে উনি জানতে চাচ্ছে যে ইনস্টিটিউশন টু ইউজ এআই এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা হচ্ছে আলটিমেটলি ইউনিভার্সিটির মোটিভ, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই ইন্টেনশন করার জন্য অবশ্যই কিছু ফ্যাক্টর থাকবে যে কেন একটা স্টুডেন্ট এআই ইউজ করবে। তো ফ্যাক্টরগুলো আমরা আইডেন্টিফাই করব প্রাথমিকভাবে, ওগুলো বলা হচ্ছে আইভি। আর মিডিয়েটর এবং মডারেটর সাথে তফাৎ আছে। মিডিয়েটর মানে কি, ধরেন এর সাথে বির সম্পর্ক, বির সাথে সির সম্পর্ক। ধরেন আমি এখানে আসছি, আমাকে সিআরটিসি, আপনি হচ্ছেন সোনারগাঁও ইউনিভার্সিটি ফ্যাকাল্টি, তো সিআরটিসি এখানে আমার এবং আপনার মাঝে সম্পর্ক স্থাপন করতেছে, যেটা হচ্ছে একজন ফ্যাকাল্টি আমাদের ক্লাস নিয়ে আপনি বলে শেয়ার করলাম আপনার সাথে। তার মানে আমি একটা কনস্ট্রাক্ট, আপনি একটা কনস্ট্রাক্ট, আর সিআরটিসি হচ্ছে কি এখানে মিডিয়েটর। আর মডারেটর মানে কি, মডারেটর মানে ধরেন আমি আর আপনি এখানে ক্লাস করতেছি, এসে এসে প্রভাব বিস্তার, ঠান্ডা বাতাস দিতেছে আমাদেরকে, ভালো করে মিল দিচ্ছে, প্রভাব বিস্তারকারী। তো সবসময় মনে রাখবেন যে মিডিয়েটর সবসময় কাজ করে ঠিক এভাবে, আর মডারেটর কাজ করে কিভাবে, এ এর সাথে সি এর সাথে বি প্রভাব বিস্তার করবে। আমরা যখন ডিবেট করি, ডিবেটের কি হয়, দুইটা পক্ষ কথা বলে, পক্ষের পক্ষে অপর থেকে একজন হাতুড়ি কি করে যে সে মডারেট করে আমাদের। তার মানে মিডিয়েটর হচ্ছে সম্পর্ক স্থাপনকারী, আর মডারেটর হচ্ছে কি সম্পর্ক প্রভাবকারী। তাহলে আমরা একটা মডেল ডেভেলপ করলাম আনুষঙ্গিকভাবে, জাস্ট আমাদের আজকে বোঝার সুবিধার্থে। তো এখন আপনি মডেল ডেভেলপ করলেন, মডেল ডেভেলপ করার পরবর্তী ধাপ কি, আমার একটা সার্ভে কোশ্চেনিয়ার আমাকে ডেভেলপ করতে হবে। এখন সার্ভে কোশ্চেনিয়ার ডেভেলপ করলে তো আমার কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে আমি যে রিসার্চ ডেভেলপ মডেল ডেভেলপ করছি, কিছু কোশ্চেন থাকতে হবে, কিছু অবজেক্টিভ থাকতে হবে এবং হাইপোথিসিস থাকতে হবে। মনে রাখতে হবে রিসার্চ, কোশ্চেন, অবজেক্টিভ, হাইপোথিসিস আর ইন্টার রিলেটেড, একটা সাথে একটা সম্পর্ক থাকতে হবে। আমি পরবর্তী স্লাইডে একটা করে ভাগ করে দেখাবো। তো প্রথমে কি আমাকে জানতে হবে যে আমি কি ধরনের ডেটা সংগ্রহ করব, আমি কি কোয়ান্টিটিভ ডেটা সংগ্রহ করব না কোয়ালিটেটিভ, আমি আসলে কি চাচ্ছি, আমি কোনো ফ্যাক্ট আইডেন্টিফাই করতে চাই না কোনো একটা মানুষের নেচার বা বিহেভিয়ার সম্পর্কে জানতে চাই। একটা মানুষের বিহেভিয়ার সম্পর্কে জানতে চাইলে একরকম রিসার্চ হয়, আর আমি যদি নিউমেরিক ডাটা আমি প্রেজেন্টেশন করতে চাই, স্ট্যাটিস্টিক্যাল ডাটা যদি প্রেজেন্টেশন করতে চাই, অবশ্যই আমাকে কোয়ান্টিটেটিভ স্টাইলে এটা সংগ্রহ করতে হবে। তারপরে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কনস্ট্রাক্টগুলো কোনগুলো, আপনার ইন্ডিপেন্ডেন্টগুলো কোনগুলো। কনস্ট্রাক্টগুলো কি, ওই যে আমি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখাইলাম, প্রত্যেকটা হচ্ছে একটা কনস্ট্রাক্ট, এবং ওই প্রত্যেকটা কনস্ট্রাক্টের জন্য আমাকে কিছু প্রশ্ন কি করতে হবে, ফিক্স আপ করতে হবে। এই প্রশ্নগুলো কোথা থেকে নিব, আমি একটা সার্ভে কোশ্চেনিয়ার দেখাবো একটু পরে। তো কোশ্চেনিয়ার আমি কোথা থেকে নিব হচ্ছে মোস্টলি নেবেন পাস্ট লিটারেচার থেকে। তো যারা অলরেডি ওই কনস্ট্রাক্ট বা ভেরিয়েবল নিয়ে কাজ করছে কোনো একটা কনটেক্সটে, ওইখান থেকে আপনাকে নিতে হবে। কেন নিব আমরা, কারণ একটা কনস্ট্রাক্ট বা ভেরিয়েবল যখন অলরেডি ইউজড হয় কোনো একটা স্টাডিতে এবং সেখানে যে আইডেন্টিটি ব্যবহার করা হয়, সেখানে রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি সবচেয়ে মোস্ট রিলায়েবল সোর্স। আপনি আমি যদি প্রশ্নটা তৈরি করে ডেভেলপ করি, রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি খুবই লো, এবং আমি পাইলট টেস্ট বা পি টেস্ট করতে গেলে দেখবো যে এখানে অনেক সমস্যা আছে। এই জন্য চেষ্টা করতে হবে যে আমি যখন কোনো একটা প্রশ্ন নিব কনস্ট্রাক্টের জন্য, সেগুলো ফার্স্ট লিটারেচার থেকে নিব, ফার্স্ট কোনো পেপার থেকে নিব যারা অলরেডি এগুলো ইউজ করছে। আচ্ছা, আমি ধরেন আমি কি কনস্ট্রাক্ট এবং ইন্ডিকেটর আমি ফিক্স আপ করলাম, তারপর আমাকে চিন্তা করতে হবে আমি কি ধরনের প্রশ্ন দিব, ক্লোজ ইন্ডেড না ওপেন এন্ডেড। ক্লোজ ইন্ডেড কি, যে একটা প্রশ্ন দিলাম যে হোয়াট ইজ ইউর এজ, তো এজ কি জানতে চাই, হোয়াট ইজ ইউর জেন্ডার, জেন্ডার এখন দেখ আমি যদি অপশন দিই যে হোয়াট ইজ ইউর এজ, তখন অপশন দিলাম, তখন একজন দিবে যে আমি মেয়ে, একজন বলে আমি ছেলে, একজন বলে তৃতীয় লিঙ্গ, চতুর্থ লিঙ্গ, অনেক কিছু আসতে পারে। আর আমি যদি অপশন দিয়ে দিই যে আপনি মেয়ে, ছেলে আর মেয়ে, তার মানে দুইটা অপশনের বাইরে আপনি আনসার করার সুযোগ নাই। দিস কল ক্লোজ ইন্ডেড, যে অপশন আমি দিয়ে দিব। আমি লাইকার স্কেল, 4 লাইকার আছে, 5 লাইকার, 7 লাইকার, 10 লাইকার, 11 লাইকার। সবচেয়ে মোস্ট যে দুটো ইউজ করা হয় সেটা হচ্ছে 5 লাইকার এবং 7 লাইকার। 5 লাইকার এবং 7 লাইকার অনেকটা একই রেজাল্ট দেয়, রিসার্চার একমত। এবং লাইকার কি, আপনি 5টা অপশন দিলেন, 5 লাইকার ইউজ করলাম, স্ট্রংলি
এগ্রি থেকে স্ট্রংলি ডিসএগ্রি বা স্ট্রংলি ডিসএগ্রি থেকে স্ট্রংলি এগ্রি। রেটিং দিলেন যে আমি স্যাটিসফ্যাকশন লেভেল নিয়ে কাজ করলেন যে 1 থেকে 5 পর্যন্ত। আপনি বাইনারি লেভেল বললেন, দুটো অপশন যে আপনি কি রেগুলার প্রাপ্তবয়সে যান, বলেন ইয়েস অর নো, এবারে কোনো অপশন নাই, হয় ইয়েস নয় নো, দিস কল বাইনারি। একটা ওপিনিয়ন দেন, কিছু প্রশ্ন আছে আপনাকে বলে দিতে হবে যে হয়তো বা আপনি একটা কান্ট্রি সম্বন্ধে জানতে চান, রেসপন্ডেন্ট কান্ট্রি। তো ধরেন আপনি এখন ইন্ডিয়াতে একটা সার্ভে করলেন, সেখানে অনেক ধরনের ন্যাশনালিটি থাকে, তো ওখানে তো আপনি চাইলেই তো বলতে পারবেন না যে 10টা কান্ট্রি বাইরে কেউ নাই, তখন বলবেন যে হোয়াট ইজ ইউ বা ন্যাশনালিটি কি, তখন আপনাকে ওপিনিয়ন করতে হবে যে ওখানে আনসার ওপেন, যে কেউ যে কোনো কিছু লিখতে পারে। তাহলে মোটামুটি আমরা সার্ভে কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া পেলাম। তারপরে আমাদের কি করতে হবে, তারপরে আমাদের ড্রাফট রেটিং স্কেলটা আরেকটু বলে দেবেন। আপনি গুণগতটাকে আমি শেষে বলে দেব। ড্রাফট দ্য কোশ্চেন, তারপর আমাকে কি করতে হবে, যখন আমি এগুলো ডিসাইড করব আমাকে ড্রাফট করতে হবে প্রথমে। অর্গানাইজ দ্য কোশ্চেনের স্ট্রাকচার, কোশ্চেনের আমি কিভাবে স্ট্রাকচার করব। প্রথমে তো আমি একটা ইন্ট্রোডাক্টরি কথা লিখব, তারপর হয়তো আমি স্ক্রিনিং কোশ্চেন লিখব। স্ক্রিনিং কোশ্চেন কি, আমি হয়তো স্পেসিফিক কোনো এজ লেভেলে কাজ করতে চাই, আমি হয়তো বা কোনো একটা স্পেসিফিক ফার্ম নিয়ে কাজ করতে চাই, বা স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান নিয়ে আমার কাজ। তা আপনি বললেন যে আপনি কোন, হয়তো আপনি চাচ্ছেন যে স্মল ফার্ম নিয়ে কাজ করবেন, হয়তো আপনি এডুকেশনাল ইনস্টিটিউশন নিয়ে কাজ করবেন, তো আপনাকে ইনিশিয়াল কোশ্চেনে বলতে হবে যে আপনি কি আসলেই ওই প্রতিষ্ঠান বিলং করেন কিনা। যদি কই ইয়েস, তো তখন বলবেন যে আপনি ইয়েস হন, তাহলে আপনি ফার্দার ফিল আপ করেন। নো বলে তো আমি আনসার দিতে পারবো না, কারণ আমি যখন একটা ইন্ডাস্ট্রি বা একটা লোকেশন বা একটা কমিউনিটি বিলং করে না, আমি সার্ভে করলে তো ওই জায়গাটা আসলে আমার নন রেসপন্স বায়াস আসবে, সে তো বিলংই করে না ওখানে। তারপর আমাকে মেইন কোশ্চেন আনতে হবে। তাহলে কি বুঝলাম যে আমাদের স্ক্রিনিং একটা কোশ্চেন থাকতে পারে, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডেমোগ্রাফিক প্রোফাইল, একটা হচ্ছে মেইন কোশ্চেন। ডেমোগ্রাফিক প্রোফাইল একটা নাম হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবল। কারণ কি, ডেমোগ্রাফিক প্রোফাইল কি কি হতে পারে স্টুডেন্টের, যে তার জেন্ডার লেভেল কি, সে কি মেয়ে না ছেলে, তার এজ লেভেল, মেন্টাল স্ট্যাটাস, ন্যাশনালিটি হতে পারে, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে পারে, তার মান্থলি ইনকাম হতে পারে, নন ইনকাম হতে পারে, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক। যে ডেমোগ্রাফিক একটা রেসপন্ডেন্ট সম্পর্কে যখন আপনি জানতে চান সে আসলে কোন বিলং করে, কারণ একটা মেয়ে এবং একটা ছেলে দুজনের ইন্টেনশন কিন্তু এক জিনিস না। আপনি জানতে চাইলেন যে ইউনিভার্সিটি লেভেলে সবচেয়ে কোন স্টুডেন্ট বেশি মনোযোগী স্পেসিফিক সাবজেক্টে, তো এখানে কিন্তু আপনি বলতে পারবেন না যে একটা ছেলে এবং মেয়ে সমান, ছেলে এবং মেয়ে ডিফারেন্ট হতে পারে। যার বয়স 25 বছর এবং যার বয়স 35 বছর, অবশ্যই ইন্টেনশন বা তার দৃষ্টিভঙ্গি পার্সেপশন ডিফারেন্ট হবে। এই জন্য আমরা ডেমোগ্রাফিক প্রোফাইলটা আনি, যেগুলো একটা কন্ট্রোল হিসেবে কাজ করবে মেইন ভেরিয়েবলের জন্য। আর মেইন ভেরিয়েবল মানে কি, আমি যে মডেলটা ডেভেলপ করব সেই মডেলে যে কনস্ট্রাক্টগুলো থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ভেরিয়েবল মডারেটর, সেগুলো হলো মেইন কোশ্চেনে আমি আনবো। তারপরে ডিটারমাইন রেসপন্স স্কেল, তারপরে আমাকে ক্লোজ ইলেকট্রা এগুলো আমি ডিসাইড করতে হবে। তারপরে পাইপ স্টাডি করতে হবে, রিভাইজ করতে হবে, ফাইনালাইজ করতে হবে, দেন আমাকে ডিস্ট্রিবিউট এন্ড ডাটা কালেকশন। তো সোর্স মেথড অফ ডিস্ট্রিবিউশন, আপনি কিভাবে ডাটা কালেকশন করবেন, আপনি কি ফিজিক্যালি সার্ভে করবেন না অনলাইনে সার্ভে করবেন, নাকি আপনি একটা প্ল্যাটফর্ম বিভিন্ন রকম ওয়েবসাইটগুলো আছে ওগুলোর মাধ্যমে আপনি কি করবেন, নাকি আপনি ফোন কলের মাধ্যমে আপনি ডাটা কালেক্ট করবেন, এটাকে আপনাকে ডিসাইড করতে হবে। তবে আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমরা ফিজিক্যালি সার্ভে করতাম, এখন আমরা ফিজিক্যালি এবং অনলাইন দুটাই করি, কারণ আমাদের সময় এবং খরচ দুটাই কমে যায়। তবে অনলাইনে করলে এটা রেসপন্স কানেকশন পাচ্ছে না ঠিক মতো। এখন আমরা দেখবো স্যাম্পল অফ এ সার্ভে কোশ্চেনিয়ার। একটা কোশ্চেনিয়ার দেখতে কেমন হয়, একটা কোশ্চেনিয়ারে আমরা প্রথমে আমরা একটা গল্পটার কথা বলি যে এই রিসার্চটা হ্যান্ড হবে না, ট্যান হবে না, কনফিডেন্সিয়ালিটি আমরা রক্ষা করবো। তারপরে আমরা কিছু ইনিশিয়াল স্ক্রিনিং কোশ্চেন দিয়ে দিই। তখন আমি একটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উপর কাজ করছি, তাই আমি বললাম যে হ্যাভ ইউ অ্যাটেন্ডেড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এট ইউনিভার্সিটি লেভেল or at early stage to start your own business? If yes, then you are cordially requested to participate to the survey. আমাকে বলেই দিচ্ছি যে তুমি হও এই ক্যাটাগরিতে, তখন তুমি করো। প্রথমে সেকশন এতে আমরা কি করি, আমরা ডেমোগ্রাফিক প্রোফাইল বলি, জেন্ডার, এজ, মেন্টাল স্ট্যাটাস,
বা আদার্স যেগুলো আমাদের রিসার্চ সম্পর্কিত সেগুলো আমাকে ডিসাইড করতে হবে। তারপর হচ্ছে সেকশন বি, সেখানে আমরা কি করি, সেখানে আমরা মেইন যে ভেরিয়েবল সেগুলো কাজ করতে। ধরেন আমার একটা ভেরিয়েবল ছিল এন্টারপ্রেনারিয়াল ভ্যালুস, এখানে আমি ধরেন 5টা আমি আইটেম ব্যবহার করছি, এগুলো হচ্ছে আইটেম। একটি স্টেটমেন্টকে বলা হয় রিসার্চের ভাষায় আইটেম বলে আমরা। তো একটা আইটেম আমি কোথা থেকে নিচ্ছি, এখানে 5টা ব্যবহার করছি, আমি এখানে একটা সাইটেশন দিয়ে দিচ্ছি যে জাহান সাহেব 2017 থেকে আমি এই আইটেমগুলো নিয়েছি। আমি তার মানে বোঝা যাচ্ছে যে এই পেপার থেকে নিয়েছি। অবশ্যই পেপারটা আমাকে কি করতে হবে, পেপার লিস্টে রেফারেন্স দিতে হবে। এভাবে ধরেন টিভি স্টাইলের জন্য আমি কিছু প্রশ্ন নিয়েছি ওই জাহান সাহেব থেকে। তারপরে আমি টোটাল ক্যাপিটাল সম্পর্কিত কিছু প্রশ্ন নিয়েছি, আইটেম নিয়েছি। এভাবে একটা কোশ্চেন নিয়ে আমরা ডেভেলপ করবো। আর আমি এখানে 5 লাইনার ইউজ করছি, কিন্তু 5 এবং 7 একই রেজাল্ট করে, কারণ আমার সাথে কোনো মনে হচ্ছিল যে 5 লাইনারটা বেশি রেজাল্ট দিচ্ছে, তো এটা আমি 5 লাইনার দিয়েছি। আপনি চাইলে 7 লাইনার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো তারপর আমি ট্রান্সফার ফর ফ্রেমিক অপারেটর, এইভাবে আমরা একটা সার্ভে কোশ্চেন ডেভেলপ করে থাকি। এখন আমরা জানবো যে একটা পেপারে আসলে কি এলিমেন্ট আমরা ইউজ করি। প্রথমে আমাদের পেপার থাকে কি টাইটেল, অ্যাবস্ট্রাক্ট এবং কিওয়ার্ডস। তারপর থাকে একটা ইন্ট্রোডাকশন থাকে, লিটারেচার রিভিউ বা রিলেটেড ওয়ার্ডস থাকে। অনেক রিসার্চে যারা টেকনিক্যাল রাইটিং করে এই পয়েন্টটা অনেকে আমরা ব্যবহার করি না, যেহেতু ওই রিসার্চ এগুলো হয় না। কোনো সাথে রিসার্চ করি আমাদের এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। মেথডটা সবারই আছে, অ্যানালাইসিস এন্ড ফাইন্ডিংসটা একটা পার্ট বা রেজাল্টের একটা পার্ট, ডিসকাশন এন্ড কনক্লুশন এটা আমি একটা পয়েন্টে দিচ্ছি, আপনি চাইলে বোঝা দিতে পারবেন। রিসার্চ আর রিসার্চটা ভেরি করে যে কিভাবে এটা ডেভেলপ করবেন। ইমপ্লিকেশনস অফ দ্য স্টাডি, একটা রিসার্চ কেন ইউজ করবেন, আচ্ছা এটা কেন ফার্দার ইউজ হবে, ইমপ্লিকেশন কি, বা এটা আপনি অ্যাপ্লাই করা হবে কোথায়, সেটা আউটপুটটা সেটা আমাকে বলতে হবে ইমপ্লিকেশন অফ দ্য স্টাডিতে। এবং 7 নম্বর হচ্ছে লিমিটেশন এন্ড ডিরেকশন ফর ফিউচার স্টাডিজ। আমি যে রিসার্চটা করলাম এটা উইক পয়েন্টগুলো কি এবং সেটা কিভাবে আমি সামনে রিসার্চে ইউজ হবে, ফার্দার রিসার্চ করা, সেটা আমাকে বলতে হবে এই পয়েন্ট এসে। প্রথমে আমরা জানি যে টাইটেল অফ এ রিসার্চ পেপার, একটা পেপারের টাইটেল অবশ্যই কনসাইজ হবে এবং ইনফরমেটিভ হবে, বেশি বড় সড়ো করা যাবে না। আমি এখানে বেশ কিছু টাইটেল দিছি আমার নিজেরই পেপারগুলো, আমরা চেষ্টা করছি। যেমন আমার এখানে একটা পেপারে 124টা সাইটেশন পাইছে, এখানে 87টা পাইছে, এখানে 19টা পাইছে, এখানে 100 পাইছে। এখানে এই দুটো হচ্ছে আমার যে মেন্টর তার পেপারগুলো, সেখানে দেখা গেছে যে তো একটা টাইটেল হয় কনসাইজ ইনফরমেটিভ। টাইটেল দেখেই আমার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু বুঝতে পারবে বা রিডার আছে বুঝতে পারবে যে এই বিষয় এখানে কি বিষয়ে কথা হচ্ছে। তো একটা টাইটেল কয়টা ওয়ার্ড হবে, তো বেশিরভাগ রিসার্চার একমত যে ম্যাক্সিমাম 20 ওয়ার্ডের বেশি যেন না হয়। টাইটেল এমন হতে হবে যে এক্সামিনার বা রিডারের অ্যাটেনশন কাজে লাগে। স্পেসিফিক হতে হবে যে আসলে আমি কি করতে চাচ্ছি। কখনোই জার্গন ওয়ার্ড বা স্ল্যাং ওয়ার্ড ইউজ করা যাবে না, এবং অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষেপ যে আমরা এগুলো ইউজ করি সেগুলো ইউজ করা যাবে না। মনে রাখতে হবে 20টা বেশি তো বলছে, বাট আমরা কয়টা দিব, সাধারণত 8 থেকে 10টা ফোকাস রাখতে হবে। বাট জার্নাল ভেরি করে, কোনো জার্নাল বলে 14টা বেশি হবে না, কোনো জার্নাল বলে 16টা বেশি হবে না। তো মোস্টলি টপ জার্নালগুলো 14 থেকে 16টার কথা বলে যে এর বেশি যেন না হয়। তো আপনি 14 করেন, 16 করেন, যাই করেন, 8 থেকে 10টা ওয়ার্ডের বেশি যেন না হয় আপনার টাইটেলের মধ্যে। একটা টাইটেলের ওয়ার্ড কিভাবে কাউন্ট করা হয়, প্রত্যেকটা ওয়ার্ড একটা অ্যালফাবেট এ যদি হয় আর্টিকেল ওইটাও কিন্তু কাউন্ট হবে, এটা ডি যদি হয় তা যদি হয় ওইটাও কিন্তু কাউন্ট হবে। রিমুভ উইক কিওয়ার্ড, কখনোই উইক কিওয়ার্ড যেগুলো আপনি ডিফাইন করুন আপনার রিসার্চে সেটাকে আপনার রিমুভ করতে হবে। নাইদার টু জেনারেল নট টু স্পেসিফিক, নরমালি 3 থেকে 6টা আপনি হয়তো টাইটেল ঠিক রাখতে হবে, তৈরি করে রাখতে হবে আগে থেকে। কারণ কি, আপনি যখন টপ জার্নালে সাবমিট করবেন একটা পেপার, সেখানে দেখবেন যে প্রথমে ইনিশিয়াল স্ক্রিনিং হবে। ইনিশিয়াল স্ক্রিনিং এডিটর দেখবে পেপারটা স্পেসিফিক, ইউনিক কিনা, টাইমলি কিনা, ঠিক মতো হয়েছে কিনা। যদি ভালো লাগে ইনিশিয়াল স্ক্রিনিং, দেন ইট উইল গো ফর রিভিউ স্টেজ। রিভিউ স্টেজে আপনি বলতে পারবেন না ফার্স্ট রাউন্ডে অ্যাকসেপ্ট হবে, খুবই ন্যারো যে এটা ফার্স্ট রাউন্ডে অ্যাকসেপ্ট হয়। 3 থেকে 4টা 5টা 6টা এরকম রাউন্ড হবে, প্রত্যেকটা রাউন্ডে আপনার কমেন্ট আসবে, রিভিউয়ার কমেন্ট করবে, এবং বিভিন্ন স্টেজে আপনার টাইটেলটা চেঞ্জ হবে। আমার একটা পেপার অ্যাকসেপ্ট করছে 2020 সালে, সেটা অ্যাবস্ট্রাক্ট এখন ওয়েবসাইটে 20 সালে অ্যাকসেপ্ট হয়ে ওটা ওয়েবসাইটে ওরা কি করে রাখছে। আমার সিরিয়াল ছিল 250 পরে, কিউতে ছিল পেজে, এখন দেখলাম ওই 11 নম্বরে আসছে। তার মানে 5 বছর অলমোস্ট শেষের দিকে আমার। তার মানে একটা পেপার 5 বছর 7 বছর লাগে পাবলিশ হইতে, বুঝতে হবে যে ওটা অবশ্যই সেটা ভ্যালু আছে। 7 বছর
পাবলিশ হতে টাইম লাগে, তার মানে অবশ্যই সেটার একটা ইম্পর্টেন্স আছে। তো এবং ডিসকাস উইথ ইউ সুপারভাইজার্স অর আদার এক্সপার্টস টু ফাইনালাইজ দ্য টাইটেল। এরপরও যদি আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে বা আপনার যদি জ্ঞানের মানে যদি মনে হয় যে আসলে আমি আরেকটু নলেজ দরকার, তাহলে আপনার এরিয়াতে যারা এক্সপার্ট আছে বা সুপারভাইজার আছে তাদের জিজ্ঞেস করবেন যে আসলে কত আরেকটু ভালো করা যায় কিনা। প্রাথমিকভাবে তো আমরা সুপারভাইজারের সম্পন্ন হবই, কারণ প্রাথমিকভাবে তো আমি এক্সপার্ট না, আমি চেষ্টা করবো আস্তে আস্তে ইমপ্রুভ করার জন্য। স্ট্রাকচার অ্যাবস্ট্রাক্ট, একটা অ্যাবস্ট্রাক্ট আমরা কি কি লিখবো মনে রাখতে হবে। একটা অ্যাবস্ট্রাক্ট 150 থেকে 200 ওয়ার্ডের বেশি যেন না হয়। কোন জানার মধ্যে 150, কোন জানার মধ্যে 200, কিন্তু 200 বেশি না হয়। আপনি 200 এর মধ্যে সীমাবদ্ধ রাখবেন। কিভাবে করবেন? প্রথমে দিতে হবে শর্ট ব্যাকগ্রাউন্ড অথবা কনটেক্সট, যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়ে ব্যাকগ্রাউন্ড দিবেন 1 থেকে 1.5 লাইন, 1.5 লাইন দিবেন, দেখবেন যে এটা হয়ে গেছে। ফান্ডামেন্টাল অবজেক্টিভ এন্ড পারপাস, যে বিষয়ে কাজ করবে সেই অবজেক্টিভটা কি 1 লাইনে দিবেন, 1 লাইনের মধ্যে হবে, বেশি হবে না। ব্রিফ মেথোডোলজি 2 থেকে 2.5 লাইন। মেথোডোলজি মানে কি আপনি স্যাম্পল কারা কি টুলস ইউজ করছেন বা কিভাবে কাজটা আগাচ্ছেন, এবং স্যাম্পলিং টেকনিক কি বা স্যাম্পল সাইজ কত বা স্যাম্পল অবলোশন করা, ওটা আপনি 1 2 বা 2.5 লাইনের মধ্যে দিলেই দেখবেন যে এটা হয়ে গেছে। মেজর ফাইন্ডিং, আপনি হয়তো একটা হাইপোথেসিস ডেভেলপ করছেন, অথবা যখন সিভিল ডিপার্টমেন্টে এখন উনি একটা বিল্ডিং এর লিকেজ হচ্ছে, এখন এটা কিভাবে স্মার্টলি হ্যান্ডেল করবে এই বিষয়ে কাজ করতেছে। তো ওনার স্টাডি যদি বলবে যে মেজর ফাইন্ডিং, তো ওনার স্টাডিতে কি উনি আসলে কি পাইছে মেজর ফাইন্ডিং, আপনি 2 থেকে 3 লাইন দিবেন। ইমপ্লিকেশন 1 লাইন, লিমিটেশন 1 লাইনের মধ্যে দিবেন। এইভাবে করেন, দেখবেন যে এই সবগুলো যদি আপনি চিন্তা করেন, দেখবেন যে আপনার 150 থেকে 200 ওয়ার্ড হয়ে গেছে এবং সংখ্যাটা জানার জন্য ভেরি করে। আমি একটা পেপার দেখাচ্ছি আমার নিজের রিসেন্ট একটা র পেপার, একদম এই একটা পেপার, এটা একদম সুপার Q1 ABDC এই পেপারটা রিভিউ আছে 3rd রাউন্ডে, এবং এটা খুবই একটা ভালো একটা কাজ হয়েছিল আমাদের। এখানে আমরা দেখার চেষ্টা করছি যে ট্রানজিশনিং ফ্রম ট্রেডিশনাল টু সাস্টেইনেবল ব্লকচেন সাপ্লাই চেইন, দ্য ক্রিটিক্যাল রোল অফ অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটিস। এখানে আমরা প্রথমে একটা এই পর্যন্ত আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। আমার খেয়াল করবেন আমরা কিন্তু একটা লাইনের চেষ্টা করছি বা 2 লাইনের মধ্যে এটা কভার করার চেষ্টা করছি। তারপরে আমরা একটা থিওরি আমরা আনার চেষ্টা করছি এবং আমরা বলছি যে দিস স্টাডি ইনভেস্টিগেট হাউ 3 টাইপস। তার মানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, শর্ট ব্যাকগ্রাউন্ড, তারপরে আমি সেটা সম্পর্কে একটা অবজেক্টিভ দিচ্ছি। অবজেক্টিভ যখন আমি দিচ্ছি, দেওয়ার পরে আমার এটা তো অবজেক্টিভ, তারপরে আমার এখানে দেখেন, এখানে আমার মেথড সম্পর্কে আমি বলছি যে আসলে আমার স্যাম্পল কত এবং আমার কত, মানে আমি কি টুলস ইউজ করছি। তারপরে আমি দিচ্ছি কি এখানে আমি ফাইন্ডিং সম্পর্কে বলছি যে আমার স্টাডিতে কি ধরনের ফাইন্ডিংস আমরা আসছে। তারপরে আমি এই সাথে সাথে কি করছি, আমি একটা কানেক্ট করে দিচ্ছি লাইনটা দিয়ে, আমি এটা ইন্টিগ্রেশন সম্পর্কে বলে দিচ্ছি। তার মানে আমার একটা শর্ট যখন একটা স্ট্রাকচারাল যখন একটা অ্যারেস্ট করব, সেখানে আমি একটা শর্ট ব্যাকগ্রাউন্ড যে বিষয়ে কাজ করছি, একটা অবজেক্টিভ দিব যে আলটিমেট অবজেক্টিভ অফ দ্য স্টাডি, একটা মেথডোলজি 2 লাইনের মধ্যে, ফাইন্ডিং 2 লাইনের মধ্যে, এবং ইমপ্লিকেশন। এভাবে করলে আমাদের কি হয়ে যাবে 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আসে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কি কি আসবে? প্রথমেই আসতে পারে ব্যাকগ্রাউন্ড এন্ড মোটিভেশন। আমি যে বিষয়ে কাজ করব, স্যার ইংলিশ নিয়ে কাজ করে, স্যার সমাজে কাজ করে, এবং সিএসসি নিয়ে কাজ করে, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, সবার কিন্তু কনটেক্সট ডিফারেন্ট। এখন একজন হয়তো বা গ্রিন এনার্জি নিয়ে কাজ করে। তো ব্যাকগ্রাউন্ড এবং মোটিভেশন, মোটিভটা কি, আমি মোটিভটা দেবো এখানে। হোয়াট ইজ দ্য মোটিভ, হোয়াট ইজ হ্যাপেনিং নাও, যে বিষয়ে কাজ করবো ওই বিষয়ে বর্তমান কি হচ্ছে, এন্ড হোয়াট আর দ্য মেইন রিজনস টু স্টাডি, কি হচ্ছে এবং আমি কেন এই স্টাডিটা করতেছি, এটা প্রথমে আপনাকে আনতে হবে। তারপরে কি কন্টেন্ট এন্ড কনটেক্সট অফ দ্য টপিক, রেশনালিটি, যে সেট দ্য ব্যাকগ্রাউন্ড এন্ড কনটেক্সট ফর স্টাডি, হোয়াট আর দ্য কন্ডিশন সেটিং বা সিচুয়েশন উইথ রেসপেক্ট টু টপিক। আপনি বিষয়ে কাজ করতেছেন ওই বিষয়ে গ্লোবাল এবং ইন্টারন্যাশনাল, গ্লোবাল এবং ডোমেস্টিক দুইটা লেভেলে কি হচ্ছে এটা আপনাকে ধরতে হবে। হোয়াট ডিরেক্টলি ইনভলভ and indirectly involved and participation of the involvement. কতটা আপনি স্টাডি করতেছেন, ইনভলভমেন্ট আছে,
যদি কোনো অর্গানাইজেশন থাকে সেটা কারা, যদি কোনো ব্যক্তি থাকে তারা কারা, অন্য কোনো যদি ইন্ডাস্ট্রি থাকে তারা কারা। এবং তারপর কি করতে হবে, প্রবলেম স্টেটমেন্ট অ্যান্ড গ্যাপ। আমাকে যে প্রবলেমের উপর ডিপেন্ড করে আমি কাজটা করবো সেই প্রবলেমটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং ডিসকাস করতে হবে। ক্লিয়ারলি স্টেট দ্য রিসার্চ প্রবলেম অ্যান্ড অবজেক্টিভ। আপনি কেন এটা করতেছেন, কোন প্রবলেম, কারণ আমি প্রবলেম না হলে রিসার্চ হবে না। এখন আমি এখানে বের হলাম, আমি পান্তবর সিগন্যালের সামনে দেখলাম যে রিক্সা আমার একটা কাগজ সৃষ্টি করছে, তার মানে যে প্রবলেম, ওদের মধ্যে কিছু দাবি দেওয়া আছে। আমি বসুন্ধরা যাবো, ওখানে যাবো, দেখলাম যে লাইটিং অনেক বেশি, তার মানে অবশ্যই ওদের কোনো কাস্টমার রিটেনশন করার চিন্তা থাকবে। আমি ক্লাসে গেলাম, স্টুডেন্টরা আমার থেকে অ্যাডভান্স লেভেল চলে আসছে, আমি কথা বলি ওরা থেকে ফোন বের করে থাকতেছে, তার মানে ওরা এআই ইউজ করে আমার কথা বলবো আগেই, আমি কোনো আগে বুঝে ফেলতেছি ওরা। তখন আমি এই প্রবলেমটা এখানে তুলে ধরবো। অ্যাপ্লিকেশন, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ ইউর স্টাডি। আপনি যে স্টাডিটা করলেন সেটা সিগনিফিকেন্সটা কি, ইম্পর্টেন্স থাকতে হবে না, অবশ্যই সেটার ব্যাকগ্রাউন্ডে ইম্পর্টেন্স আছে, সেটা দিতে হবে। এবং অবজেক্টিভস, যে আউটলাইন দ্য অর্গানাইজেশন অফ দ্য পেপার। আপনি একদম শেষ প্যারাতে আপনার যে পেপারটা করা হয়েছে কি কি সেগমেন্ট আছে আপনার পেপারে, সেগুলো 3 বা 4 লাইনের মধ্যে আপনি দিয়ে দিবেন। যে বলবেন যে দ্য পেপার স্টার্টস উইথ ইন্ট্রোডাকশন, তারপরে লিটারেচার রিভিউ, তারপর মেথড, তারপরে সেভাবে আমরা 5-6টা বা 7-8টা যে আমাদের যে সেগমেন্টগুলো সেগুলো দিবেন। এখন আমি আমার পেপার থেকে আমি ইন্ট্রোডাকশন দেখাচ্ছি যে কিভাবে আমরা ডেভেলপ করছি আমার পেপারে। যেটা আগে বলছি যে আমরা এটা কিন্তু ব্লকস এন্ড টেকনোলজি সম্পর্কে, যে কিভাবে সাপ্লাই সেন্টার ট্রেডিশনাল থেকে আমি স্মার্ট নিয়ে যাবো, এই ক্ষেত্রে কিভাবে অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি আমাদের হেল্প করবে, এটা নিয়ে আমি কাজ করছি। তো ধরেন এখানে আমি ইন্ট্রোডাকশন কি লিখছি, যে ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ উই আর রেইজিং কনসার্ন। প্রথমে একটা কনসার্ন আনছি আমরা, কারণ আমি যে ব্লকস এন্ড টেকনোলজি ইউজ করবো অবশ্যই তো কারণ আছে, মোটিভ আছে। তো আগে জানতে হবে যে আসলে কনসার্নটা কি। এবং যেমন আমি একটা কনসার্ন আছি ক্লাইমেট চেঞ্জ, কারণ পুরো বেশি বিপর্যয় ঘটতেছে, এখন যদি সময় ওই সাপ্লাই সেন্টার করি অনেক এনার্জি লস হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, তার মানে আমি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমার আলটিমেট, এটা মোটিভ, আলটিমেট একটা কনসার্ন। and impact of business operation in this process এবং importance of their sustainability। তার মানে বুঝে ফেললাম যে প্রথম প্যারাতে আমি যে কথাগুলো বলছি এখানে আমি আমার যেটা মোটিভ আমার স্টাডি সেখানে একটা কনসার্ন আনছি। আমার কনসার্ন ক্লাইমেট চেঞ্জ আনছি, আপনার কনসার্নে হয়তো বা সারের রিসার্চ করছি ওখানে একটা ক্লাইমেট চেঞ্জ একটা আসতে পারে, যে আমি একটা জিনিস ইউজ করবো হুট করে বললাম যে কেন করবো, যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তো এটার একটা ইম্পর্টেন্স আছে। আচ্ছা গেল, তার পরবর্তী স্লাইডে আমি প্যারাগ্রাফ কি বলছি, ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ উই আর ট্রাইং টু সে ওয়ান অফ বিজনেস সাস্টেইনেবিলিটি ওরিয়েন্টেড প্র্যাকটিস ক্যান বি অ্যাডপশন অফ ব্লকচেন টেকনোলজি। আমি বললাম যখন একটা কনসার্ন আনলাম যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এখন ক্লাইমেট চেঞ্জের কারণে আমার বিজনেস অপারেশনে প্রভাব ফেলতেছে। এখন বিজনেস অপারেশনে যদি প্রভাব ফেলে তাহলে আমি এখান থেকে কিভাবে বের হয়ে আসবো, কারণ আমার তো পারফরমেন্স ভালো হচ্ছে না প্রতিষ্ঠানে। তো অবশ্যই আমি এটা বললাম যে টেকনোলজি ইউজ করা যায়, তার মধ্যে বললাম যে ব্লকচেন টেকনোলজি ক্যান বি সলিউশন। এই প্যারাগ্রাফে বললাম, তো আমরা ব্যাখ্যা করতে হবে হোয়াই, আমি কেন ব্লকচেনটা ইউজ করব একটা প্রতিষ্ঠানের জন্য। আচ্ছা গেল, এখানে আমি সেই সম্পর্কে আমি এখানে ব্যাখ্যা দিলাম। তারপরে বললাম থার্ড প্যারাগ্রাফ উই আর ট্রাইং টু সে in order to blockchain technology firms necessitate a certain capability using RBV as foundation। আচ্ছা, তো আমি যে ব্লকচেনটা ইউজ করব, এখন আমার কথা হচ্ছে এখানে আমার কনসার্ন আনতে হচ্ছে যে আমার সেই সক্ষমতা আছে কিনা আমার প্রতিষ্ঠানে। আমি যদি সক্ষমতা না থাকে তাহলে আমি করবো। সক্ষমতা বলতে কি, ওই তিনটা আমি ফ্যাক্টর দেখাইছিলাম, ইনোভেশন ক্যাপাবিলিটি, ইনফরমেশন শেয়ারিং ক্যাপাবিলিটি, আর একটা বলছিলাম যে টেকনোলজি ক্যাপাবিলিটি। এই তিনটা আসলে আমার প্রতিষ্ঠানে আছে কিনা, এটা না হলে আমি ফার্দার আমি টেকনোলজি ইউজ করতে পারবো না, সেই কনসার্নটা আমি আনছি। আচ্ছা গেল, তারপর কি ফোর্থ প্যারাগ্রাফ বলছি যে এক্সপ্লেইনিং হাউ ইজ ক্যাপাবিলিটিস ফ্যাসিলিটেট ব্লকচেন টেকনোলজি। কিভাবে প্রত্যেকটা ক্যাপাবিলিটিস ব্লকচেন টেকনোলজিটাকে আমাকে ফ্যাসিলিটেট করবে ইউজের ক্ষেত্রে। ইনোভেশন ক্যাপাবিলিটি থাকলে আমার ইনোভেশন সম্পর্কে সক্ষমতা আছে, ইনফরমেশন শেয়ারিং করলে আমার প্রতিষ্ঠানের সবার সাথে ইনফরমেশন শেয়ারিং করতে আমার ইজি হচ্ছে। এবং টেকনোলজিক্যাল আমি ক্যাপাবিলিটি মানে কি, আমি যে কোনো টেকনোলজি অ্যাডপ্ট করতে পারবো প্রতিষ্ঠানের জন্য, প্রত্যেকটা আমাকে এখানে ব্যাখ্যা করতে হয়েছে। আমি ওয়ান বাই ওয়ান এখানে ব্যাখ্যা করছি আমি। তারপরে কিছু বলছি যে এক্সপ্লেইনিং হাউ অ্যাডপশন অফ ব্লকচেন টেকনোলজি ইন সাপ্লাই চেইন ইমপ্রুভস ফার্ম পারফরম্যান্স। কারণ কাজের কথা আসে যে আমি যখন বললাম যে টেকনোলজি ইউজ করবো এই কারণে, এখন ব্যাখ্যা করতে হবে যে আমি যে টেকনোলজি ইউজ করবো এটা কিভাবে ফার্ম পারফরম্যান্স করবে। তখন ব্যাখ্যা করতে হবে ওই তিনটা কারণ, যে এই তিনটা কারণের জন্য ফার্ম পারফরম্যান্স হবে, সেক্ষেত্রে ব্লকচেন টেকনোলজি আমাকে হেল্প করবে। কারণ যেহেতু একটা স্মার্ট টেকনোলজি,
ওই জিনিসটা আমি এখানে ব্যাখ্যা করছি। এবং 6 প্যারাটা হচ্ছে এখন আমরা এক্সপ্লেন করতে হবে এই প্যারাতে যে হাউ উই ফাউন্ড হোয়াট উই ফাউন্ড এন্ড হাউ আওয়ার ফাইন্ডিংস কন্ট্রিবিউট টু দ্য কারেন্ট লিটারেচার। আমি যে রিসার্চে যে আউটপুটটা পাইছি সেই জিনিসটা কি কি পাইছি এবং সেটা কিভাবে কারেন্ট লিটারেচারে আমাকে ভ্যালু অ্যাড করবে। কারেন্ট লিটারেচার মানে কি? কারেন্ট লিটারেচার হচ্ছে যে বিষয়ে আপনার অলরেডি রিসার্চ হয়ে গেছে, পাবলিকেশন হয়ে গেছে, এটা কারেন্ট লিটারেচারে ভ্যালু অ্যাড করবে। আর আপনি যখন কাজ করবেন কারেন্ট লিটারেচার থেকে তথ্য নেবেন, আপনার পাবলিকেশন হওয়ার সাথে সাথে ওইটা কারেন্ট লিটারেচারে যোগ হয়ে যাবে। তো কারেন্ট লিটারেচার মানে হচ্ছে পাবলিকেশন, পাস্ট পাবলিকেশন যাকে বলা হয়, পাস্ট স্টাডি। গেল আমি যে এই যে ইন্ট্রোডাকশনে যে পার্টগুলো দেখাইলাম এটা আমার রিসার্চে আমি এইভাবে করছি। তো আপনি আপনার রিসার্চে কিভাবে করবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। তো এটা নির্দিষ্ট কোনো ওয়ে নাই যে এই জিনিসগুলো করতে হবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমি যে টাইটেলটা সিলেক্ট করব, টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, সেই জিনিসগুলো ওয়ান বাই ওয়ান আমাকে করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা জিনিসটা কি? কিওয়ার্ড হচ্ছে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে ইউজ হয়। ইন্ডেক্সিং মানে কি? গুগল স্কলার, স্কোপার, ওয়েব অফ সায়েন্সে এটা যখন আমার পেপারটা যখন স্টোর হবে, আর্কাইভ হবে, তখন এই যে কিওয়ার্ড এগুলো দিয়ে আর্কাইভের ক্ষেত্রে সার্চ করলে আমার পেপারটাকে পেয়ে যাবে। তো ব্লগ সেট এগুলো সার্চ করলে আমার পেপারটা পেয়ে যাবে ওই পেপারের সাথে সাথে। আমার যদি এসিমিনে আমি কেউ সার্চ করে এই সম্পর্কিত পেপারগুলো চলে আসবে। তো কিওয়ার্ডগুলো ইন্ডেক্সিং এর ক্ষেত্রে এটা পাবলিশার ইউজ করে। সাধারণত কিওয়ার্ড হয় 5 থেকে 6টা এবং মাথা রাখতে হবে সাধারণত এখানে যদি আমরা উল্টাপাল্টা করে দেওয়া ইউজুয়ালি মোস্ট যারা মাথা রাখতে হবে ওরা অ্যালফাবেটিক্যালি ওরা বলে যে আপনি কিওয়ার্ড করতে হবে অ্যালফাবেটিক্যালি, যে এ সিরিয়াল আগে, বি সিরিয়াল আগে, সি সিরিয়াল আগে। আর কোনো জানা যদি না বলে তখন আপনি মোস্ট ইম্পর্টেন্ট আগে আস্তে আস্তে শেষে যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা গেল। তারপরে আচ্ছা আমার কথা কি ক্লিয়ার? একদম ক্লিয়ার। আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? আপনি কোশ্চেন করতে মানে আমি তো আপনাদের মতো শিক্ষক, আমি আমার ক্ষুদ্র জ্ঞান আর ক্যাপাসিটি আমি জাস্ট আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি শেয়ার করতেছি আপনাদের সাথে আর কি। কারণ অনেক দুর্বল থাকতে পারে, আপনারা আমাকে সংশোধন করে দেবেন, আমি সংশোধন করে দেবো, কোনো সমস্যা নেই। না, আপনি কথা বলতে নিষেধ করছেন তো এই জন্য আর কেউ কিছু আচ্ছা আচ্ছা। এখন আসি রিসার্চ কোশ্চেন, অবজেক্টিভ এন্ড হাইপোথিসিস মাস্ট বি রিলেটেড টু ইউর গ্যাপস এবং প্রবলেম স্টেটমেন্ট। রিসার্চ কোশ্চেন, অবজেক্টিভ এবং হাইপোথিসিস হতে হবে ইন্টাররিলেটেড, তিনটা সবসময় মানে সেম মিনিং থাকতে হবে এবং এটা করতে হবে আপনার গ্যাপ, যে কি গ্যাপটা নিয়ে কাজ করতেছে এবং প্রবলেম স্টেটমেন্টটা কি সেটা নিয়ে, এবং শুড বি স্পেসিফিক হতে হবে, আলো জ্বলা করে চলবে না, এবং অর্ডার ইন এ লজিক্যাল সিকোয়েন্স এবং স্টেটেড ইন ডিফারেন্ট অ্যাকশন ভার্ব। মানে অ্যাকশন ভার্ব দিয়ে আপনি কাজ করবেন যখন আপনি একটা অবজেক্টিভ লিখবেন, যে টু ইনভেস্টিগেট, টু ডেসক্রাইব, টু আইডেন্টিফাই, টু মেজার, টু কম্পেয়ার, এগুলো অ্যাকশন ভার্ব দিয়ে আপনাকে অবজেক্টিভগুলো আপনি ডেভেলপ করতে হবে। এখন ধরেন আমি আমার রিসার্চ আমি কিভাবে ডেভেলপ করলাম, রিসার্চ কোশ্চেন আমি 3টা রিসার্চ কোশ্চেন আমি ডেভেলপ করছি। তো আমি আমার সমস্যা সম্বন্ধে জানতে চাইছি কি মডেলে, যে আমি ডিরেক্ট সম্পর্ক জানতে চাই, অর্গানাইজেশন ক্যাপাবিলিটিস কিভাবে খারাপ পারফরম্যান্সের ভূমিকা রাখে কিনা, তারপর জানতে চাইছি যে ব্লক চেইনটাকে হেল্প করে কিনা, তারপর জানতে চাইছি একটার সাথে আরেকটা সম্পর্ক কেমন। তার মানে আমি 3টা জিনিস আমি জানতে চাইছি। মানে আপনার রিসার্চে আপনি 3টা জানতে পারেন, বেশিও জানতে পারেন। মাথায় রাখতে হবে যে 3 থেকে 5টার বেশি যেন অবজেক্টিভ না হয়, 3টা 4টে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। কারণ আপনি যত বেশি অবজেক্টিভ দিবেন আপনার রিসার্চটা তত বেশি ইভিজিবল হয়ে যাবে, তো কম দিবেন স্পেসিফিক হয়ে যাবে। আচ্ছা আমি প্রথমে কি জানতে চাইছি আমার রিসার্চ কোশ্চেনে, যে হোয়াট আর দ্য ড্রাইভার্স বা ফ্যাক্টরস দ্যাট ইনহ্যান্স হার পারফরম্যান্স এবং ইলেকট্রনিক্স এসএমএস ইন বাংলাদেশ। তার মানে কি কি কারণে হার পারফরম্যান্স বাড়ে ইলেকট্রনিক থার্মের মধ্যে। আচ্ছা গেল। 2 নম্বর জানতে চাইছি কি, হাউ ইফেক্টিভ ইজ ইমপ্লিমেন্টেশন অফ ব্লকচেইন টেকনোলজি। আমি যে ব্লকচেইন ইউজ করবো এটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কেমন ইফেক্টিভ আমার দেশের পারফরম্যান্সের ক্ষেত্রে, হার পারফরম্যান্স ইনহ্যান্সিং করার ক্ষেত্রে, ইলেকট্রনিক এসএমএস ক্ষেত্রে। আরেকটা জানতে চাইছি আমি, সেটা হচ্ছে হাউ ক্লোজলি আর দিস ড্রাইভার্স রিলেটেড টু ইচ আদার ওয়ান অ্যানাদার। তার মানে আমি আমার কিন্তু খুবই ক্লিয়ার কনসেপ্ট যে আমি কি কারণে হার পারফরম্যান্স বাড়বে, একটা কোড জানতে চাইছি। জানতে চাইছি যে আমি ব্লকচেইন ইউজ করবো টেকনোলজি, এটা কিভাবে কাজ করবে বা ইফেক্টিভ কিনা। 3 নম্বরে চাইছি কিভাবে একটা সাথে আরেকটা সম্পর্ক। আচ্ছা গেল। তারপরে কি রিসার্চ অবজেক্টিভ। রিসার্চ অবজেক্টিভ কি, আমি 2টা অবজেক্টিভ এখানে ডেভেলপ করছি। অনেকগুলো অবজেক্টিভের মধ্যে আমি 2টা মেজর ডেভেলপ করছি। আমি জানতে চাইছি 2টা জিনিস এখানে মেইনলি। এক হচ্ছে টু ফিগার আউট দ্য রিলেশনশিপ বিটুইন ইনোভেশন ক্যাপাবিলিটি, ইনফরমেশন শেয়ারিং ক্যাপাবিলিটি এন্ড টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি অন হার পারফরম্যান্স। আমি যেটা মডেল দেখাইছিলাম 3টা
ফিল্ডের সাথে ফার পারফরম্যান্সের সম্পর্ক আছে কিনা আমি এটা জানতে চাই। আর 2 নম্বর জানতে চাইছি যে কিভাবে অ্যাডপশন অফ ব্লকচেন টেকনোলজি মিডিয়েট করে বিটুইন ইনফরমেশন ক্যাপাবিলিটি, ইনফরমেশন শেয়ারিং এবং টেকনোলজি ক্যাপাবিলিটির সাথে অন ফার পারফরম্যান্স। খুবই ক্লিয়ার যে আমি জানতেছি দুইটা, একটা আমি ডিরেক্ট সম্পর্ক, একটা অবজেক্টিভ, একটা হচ্ছে কি মিডিয়েশন। তার মানে আমার রিসার্চ কোশ্চেন এবং অবজেক্টিভের সাথে আমার কথা মিল আছে। এখন আমার রিসার্চ হাইপোথিসিস ডেভেলপমেন্ট, এখন হাইপোথিসিস ডেভেলপমেন্ট এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল যে আপনি কয়টা করবেন। আপনার রিসার্চ কোশ্চেন এবং রিসার্চ অবজেক্টিভের সাথে মিল রেখে আপনি হাইপোথিসিস ডেভেলপ করবেন। এখানে আমি 10টা করছি, কারণ এখানে আমি দুটো জিনিসগুলো দেখাইছি, কারণ আমি এবার ডিরেক্ট সম্পর্ক দেখাইছি, আবার আরেকটা আবার অ্যাডপশনের সাথে আমি সম্পর্ক দেখাইছি, ডিরেক্ট সম্পর্ক দেখাইছি যে ইনোভেশন ক্যাপাবিলিটি হ্যাজ এ পজিটিভ এন্ড সিগনিফিক্যান্ট ইমপ্যাক্ট অন ফার পারফরম্যান্স। একটা ডিরেক্ট দেখাইছি, আবার বলছি যে ইনোভেশন ক্যাপাবিলিটির সাথে ব্লকচেনের সম্পর্ক আছে। এভাবে করে আমি লাস্ট টাইম দেখাইছি 80টা দেখাইছি মিডিয়েশন, যে অ্যাডপশন অফ ব্লকচেন টেকনোলজি মিডিয়েটস দ্য অ্যাসোসিয়েশন বিটুইন ইনোভেশন ক্যাপাবিলিটি এন্ড ফার পারফরম্যান্স। এক কথা হচ্ছে আপনি এটা বেশি দেখাইছেন, আপনি এটা কম দেখাইতে পারতেন, বা অবজেক্টিভ এবং রিসার্চ কোশ্চেনের সাথে মিল থাকে। একটা কথা মনে রাখবেন, এখানে দুটো জিনিস আমি ওয়ার্ড ইউজ করছি, একটা পজিটিভ আর সিগনিফিক্যান্ট। পজিটিভ কি, সিগনিফিক্যান্ট কি? আমাদের যে সম্পর্কগুলো আমরা অ্যাসাম্পশন করি বা অনুমান করি, দুটো সম্পর্ক হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ কি? পজিটিভ হচ্ছে কোনো কারণে আমি যদি সম্পর্ক এটা ধরেন একটা অ্যাকসেপ্ট হলো হাইপোথিসিস, তার মানে ইনোভেশন ক্যাপাবিলিটি যদি বেড়ে যায় একটা প্রতিষ্ঠানে ফার পারফরম্যান্স বাড়বে, দিস কল্ড পজিটিভ সম্পর্ক। এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে, সম্পর্ক। আর নেগেটিভ সম্পর্ক কি? এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। আর একটা সিগনিফিক্যান্ট সম্পর্ক। সিগনিফিক্যান্ট মানে কি? রিসার্চে আমাদের রিসার্চে আমরা যখন রিগ্রেশন রেজাল্ট করি তখন 3 ধরনের লেভেল আমরা সিগনিফিক্যান্ট করি। একটা হচ্ছে 0.001 লেভেল, একটা 0.01 লেভেলে, আর হলো 0.05, সর্বোচ্চ 5% সিগনিফিক্যান্ট লেভেল আমরা সিগনিফিক্যান্ট দেখাই। যখন 0.05 লেভেলে হয় 1 স্টার, 0.01 2 স্টার এবং 0.001 এ 3 স্টার। এই জন্য বলতে সিগনিফিক্যান্ট। এই তিনটা সম্পর্কের বাইরে গেলে আমরা দেখাবো আস্তে আস্তে যে আমাদের রিসার্চে যখন আমরা রেজাল্ট পাই করি, আমরা প্রথমে দেখি যে বিটা ভ্যালু কেমন, মানে ইফেক্ট সাইজ কেমন, তারপর দেখি টি ভ্যালু কেমন। টি ভ্যালু একটা থ্রেশহোল্ড আছে, সেটা আমরা জানবো। তো টি ভ্যালু থ্রেশহোল্ডের মধ্যে হইলে সিগনিফিক্যান্ট হবে নিশ্চিত। এবং টি ভ্যালু মানে একটা ভ্যালু বের হবে, লাস্ট টাইম দেখাবো 1.96। 1.96 এর যদি উপরে না হয় তাহলে আমরা সেটাকে বলতে পারবো না যে সিগনিফিক্যান্ট সম্পর্ক আছে। আমরা আস্তে আস্তে দেখাবো ইনশাআল্লাহ। প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্ট জিনিসটা কি? যে ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ দ্য রিসার্চ, আপনি যে রিসার্চটা করতেছেন সেই রিসার্চের অ্যাবসেন্সে আসলে কি হতে পারতো, মানে একটা সমস্যা এটা হতে পারতো অ্যাবসেন্সের কারণে, সেটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। এবং গ্যাপ হচ্ছে এর টু বি ফোকাস, এখনো ফোকাস হয় নাই রিসার্চের ক্ষেত্রে, হলে খুবই কম, বা হইছে বা আপনার এরিয়াতে হয় নাই, এটাকে বলে গ্যাপ। এবং প্রবলেম স্টেটমেন্ট শুড বি কম্প্রাইজ 2 কম্পোনেন্ট, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইস্যু আর একটা হচ্ছে লিটারেচার গ্যাপ ইস্যু। ইন্ডাস্ট্রি ইস্যু মানে কি? ইন্ডাস্ট্রিতে হচ্ছে, মানে আপনার প্রতিষ্ঠান লেভেলে হচ্ছে। আর লিটারেচার রিভিউ কি? রিসার্চ লেভেলে একটা গ্যাপ আছে, যে একটা রিসার্চ হয়েছে আপনার এরিয়াতে হয় নাই, আর ধরেন মালয়েশিয়াতে হয়েছে বা সিঙ্গাপুর হয়েছে বা অস্ট্রেলিয়াতে হয়েছে, এটাকে বলে লিটারেচার গ্যাপ। আর আরেকটা হচ্ছে আপনার চোখের সামনে যেটা হচ্ছে, কারণ এসইউতে আমাদের স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন লেভেলটা কম, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইস্যু, আমাদের পোলাপানের মধ্যে একটু সমস্যা দেখা দিচ্ছে। তার মানে দুটো সমস্যা আমরা আইডেন্টিফাই করি, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইস্যু আর একটা হচ্ছে লিটারেচার ইস্যু। ইন্ডাস্ট্রি ইস্যু কিভাবে কাজ করে? ইউজ অফ ডিফারেন্ট মার্কেট স্ট্যাটিস্টিক্স টু জাস্টিফাই দ্য ইস্যুস, এবং দ্য স্ট্যাটিস্টিক্স ক্যান কাম ফ্রম ভেরিয়াস সোর্সেস। স্ট্যাটিস্টিকগুলো বিভিন্ন সোর্স থেকে আসতে পারে, গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে, নিউজপেপার থেকে, ইন্ডাস্ট্রি রিপোর্ট থেকে, জানবো এগুলো। এবং ইনক্লুড আপ টু ডেট, সবসময় মনে রাখবেন এই প্রবলেম স্টেটমেন্ট লেখার ক্ষেত্রে আপ টু ডেট সাইটেশন দিতে হয়। তারপর 1 গ্যাপ 1 প্যারাগ্রাফ, এবং 3 থেকে 5টা গ্যাপ কখন দেবেন জানেন? আপনি যখন একটা পিএইচডি থিসিস করবেন, একটা মাস্টার থিসিস করবেন, ওই ক্ষেত্রে 1 গ্যাপ 1টা প্যারাগ্রাফ। আপনার থিসিসে বা রিসার্চে আপনি 3 থেকে 5টা গ্যাপ ফাইন্ড করছেন, সমস্যা ফাইন্ড করছেন। তো একটা গ্যাপ একটা প্যারাগ্রাফ, একটা গ্যাপ একটা প্যারাগ্রাফ। আপনার গ্যাপ একটাও হতে পারে, 5টাও হতে পারে, তবে যত কম দিয়ে করা যায় তত ওইটা স্পেসিফিক হয়। আচ্ছা, তারপর আসি লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ বা রিলেটেড ওয়ার্কস।
স্যার পান কোথায় রাখলাম? থ্যাংক ইউ স্যার। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ হচ্ছে আমার স্লাইডটা লেকচারটা অনেক বড়, আমাদের নামাজের টাইম চলে আসবে মাগরিবের, এই কারণে আমি ফাস্ট যাচ্ছি, ঠিক আছে? আপনি একটু আমাকে কোঅপারেট করেন, ঠিক আছে? হ্যাঁ না মাগরিব পর্যন্ত আমাদের মানে আমাদের স্লাইড তো অনেকগুলো সময় লাগবে, আমি একটু দ্রুত যাচ্ছি আর কি। লিটারেচার রিভিউ এবং রিলেটেড ওয়ার্ড। লিটারেচার রিভিউ হচ্ছে আপনি যে বিষয়ে কাজ করতেছেন সেই বিষয়ে অলরেডি কি হয়েছে। রিলেটেড ওয়ার্ড হচ্ছে একই কথা, যে অলরেডি কি হয়েছে। আপনি কাজ করলেন বিল্ডিং ম্যানেজমেন্ট নিয়ে, বিল্ডিং ম্যানেজমেন্টের রিসার্চটা কি হয়েছে। আপনি কাজ করলেন ইংলিশ লিটারেচার নিয়ে, এই লিটারেচারে অলরেডি রিসার্চ কি হচ্ছে। কারণ আপনাকে এখন এর ব্যাখ্যা করতে হবে এই সেকশনে, যে আপনি যে এরিয়াতে কাজ করবেন সেই এরিয়াতে ওয়ার্ল্ডে এখন কি হচ্ছে সেগুলো আমরা জানবো। লিটারেচার রিভিউটা আমরা কিভাবে কাজ করি, এটা হচ্ছে সার্ভেস স্কলারলি সোর্সেস অন এ স্পেসিফিক টপিক। Survey scholarly on a specific topic, provides an overview of current knowledge. Literature review আমাকে প্রথমে জানাইলাম কিভাবে একটা প্রবলেম অ্যাপ্লাই করতে হয়, কিভাবে একটা সার্ভে কোশ্চেন ডেভেলপ করতে হয়। সার্ভে কোশ্চেন ডেভেলপ করার পরে আমরা একটা কালেকশন করে নিয়ে আসি, তারপরে কিন্তু আমরা আমাদের কাজ পেপার রাইটিংটা শুরু হয়। তো এই লিটারেচার রিভিউতে আমরা সবসময় মনে রাখবেন এটা আমাদের একটা কারেন্ট নলেজ, বর্তমানে কি হচ্ছে এক্সিস্টিং লিটারেচার সে সম্পর্কে একটা ব্রিফ নলেজ দেবে এবং পয়েন্ট আউট গ্যাপস ইন এক্সিস্টিং রিসার্চ। যে রিসার্চটা হয়েছে অলরেডি সেগুলো আপনাকে ডিসকাস করতে হবে এবং সেখানে গ্যাপটা কি কি বিষয়ে আসলে এক্সপ্লোর কম হয়েছে সে সম্পর্কে আমাকে বলতে হবে আপনার কাজে, এবং অ্যাপিয়ার্স অ্যাজ এ পার্ট অফ পেপারস অন ইটস ওন। ধরেন আপনি টপিক নিয়ে কাজ করবেন, সেই টপিকে whether or not it has been studied, ধরেন এই বিষয়ে কাজ হয় নাই, তার মানে নো কংগ্রেচুলেশন, ইউ আর দ্য ফার্স্ট ওয়ান, এই বিষয়ে আপনি প্রথম কাজ শুরু করলেন। আর ধরলেন যে ইয়েস অলরেডি কাজ হয়ে গেছে, হোয়াটস দ্য কারেন্ট এজ, ওখানে সমস্যাটা কি আছে। যেটা কথা যে আপনি কাজ করবেন সেটা যদি অলরেডি হয়ে থাকে কাজ, তার মানে আপনি বুঝবেন যে আসলে কি হয় না অলরেডি স্কুল কম হচ্ছে কোনটা। আর যদি কাজ না হয়ে থাকে তাহলে আপনি ফার্স্ট অলরেডি ওই বিষয়ে কাজ করতেছেন। তো লিটারেচার রিভিউতে আপনি কি জিনিসগুলো আপনাকে দিবে, এটা আপনি ডেমনস্ট্রেট করতে জানবেন যে ইউর ফ্যামিলিয়ারিটি উইথ দ্য টপিক আর স্কলারলি কনটেক্সট। এবং এই লিটারেচার রিভিউ আপনাকে একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং অথবা একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বা মডেল এবং মেথোডোলজি সম্পর্কে একটা ডিপ আইডিয়া দিবে। কারণ লিটারেচার রিভিউ উপর ডিপেন্ড করে আপনাকে মডেল ডেভেলপ করতে হবে। মডেলটা কিন্তু প্রথমেই আমি বলবো আপনাকে জাস্ট একটা মানে ডিফিন দিলাম এটা তৈরি হয়েছে, কিন্তু আমি কিন্তু কোনো না কোনো জায়গা থেকে করেই কিন্তু মডেলটা ডেভেলপ করছি। মডেল থেকে আমি সার্ভে করছি নিয়ে তারপর আমি ফার্দার আমি সার্ভে করতে গেছি। এবং পজিশন ইউসেলফ ইন রিলেশন টু আদার রিসার্চার্স এন্ড theorists and show how you research address a gap or contributes to a debate. কিভাবে আপনার রিসার্চটা গ্যাপটা কিভাবে একটা ডিবেটকে কন্ট্রিবিউট করতেছে। আমি তো লিটারেচার রিভিউতে কি লিখব, রিভিউ প্রিভিয়াস স্টাডিজ, আপনার এরিয়াতে কি কাজ হচ্ছে সেই জিনিসটা আমি এখানে ব্যাখ্যা করব। রিসার্চ রিলেটেড টু ইউর টপিক, এস্টাবলিশ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, আপনাকে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতে হবে এখান থেকে। আইডেন্টিফাই গ্যাপস ইন দ্য এক্সিস্টিং লিটারেচার, এক্সিস্টিং লিটারেচার বা পাস্ট স্টাডি আছে সেখানে আপনি কি ধরনের গ্যাপ আছে আপনার এরিয়াতে সেটা আমি জানবো। ডেভেলপ এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইফ অ্যাপ্লিকেবল, যেটা আমাদের রিসার্চটা একটা কোয়ান্টিটি রিসার্চ সার্ভে বেসড, অবশ্যই আমাদের একটা মডেল ডেভেলপ করতে হবে। কিভাবে আমরা লিটারেচার রিভিউ আমরা আগাবো, প্রথমে আমরা রিড অ্যাবস্ট্রাক্ট কেয়ারফুলি, পেপারগুলো আমরা সাইট আমরা খুঁজে বের পাবো, আগে আমরা অ্যাবস্ট্রাক্টটা পড়বো। অ্যাবস্ট্রাক্ট পড়লে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে আমাদের রিসার্চটা কি বিষয়ে বলছে, আমাদের সাথে কানেক্টেড কিনা। কারণ কি অ্যাবস্ট্রাক্ট হচ্ছে একটা মুভি ট্রেলারের মতো, যে আমি মুভি দেখবো 1 মিনিটের 2 মিনিটের একটা ট্রেলার দেখলে বুঝতে পারবো যে আসলে কিভাবে কি হয়েছে মুভির ভিতরে। এটা হচ্ছে সামারি অফ দ্য স্টাডি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। লাস্ট পার্ট অফ দ্য ইন্ট্রোডাকশন, একটা ইন্ট্রোডাকশন সেকশন একটা পেপার লাস্ট পার্ট আমরা দেখতে হবে, ওইখানে আসলে কিভাবে এটা কন্ট্রিবিউট করছে একটা লিটারেচার সেই বিষয়ে ব্যাখ্যা আছে, সেটা ব্যাখ্যা আছে। লিমিটেশন এন্ড এরিয়াস ফর ফার্দার রিসার্চ, পেপারে একদম লাস্টের দিকে যাবেন রেফারেন্সের আগে, সেখানে লিমিটেশন থাকবে এবং কি লিমিটেশন আছে ওই রিসার্চে এবং ফার্দার কিভাবে সেটা অ্যাড্রেস করবে সেটা আপনি বলে দিবে ওই পেপারের মধ্যে। লিটারেচার রিভিউ তিন রকম হয়, একটা কনসেপচুয়াল লিটারেচার, একটা হচ্ছে থিওরিটিক্যাল, আর একটা হচ্ছে এমপিরিক্যাল। কনসেপচুয়াল মানে কি,
একটা বিষয় একটা প্রবলেম নিয়ে আপনি কাজ করবেন, কনসেপচুয়ালি আপনি লিখবেন স্টেপ বাই স্টেপ। হয়তো বা আপনি কোনো স্ট্যাটিস্টিক্যাল কোনো পার্ট লিখবেন না, হয়তো বা লিটারেচার রিভিউ টাইপের, আর আমরা তো জানি তার পেপার কত ধরনের হয়, অরিজিনাল পেপার, রিভিউ পেপার, কেস স্টাডি, এডিটোরিয়াল নোট, তারপর আপনি কি কনসেপচুয়াল পেপার, অনেক ধরনের পেপার হয়। তো আপনি সবসময় শুধু অরিজিনাল পেপার লিটারেচার রিভিউ পেপার করতে পারবেন, তখন কিন্তু আপনাকে কনসেপচুয়াল লিটারেচার রিভিউটা করতে হবে। যে বিষয়ে কাজ করবেন, কনস্ট্রাক্ট নিয়ে কাজ করবেন বা ভেরিয়েবল নিয়ে কাজ করবেন, সেগুলো নিয়ে আপনাকে করতে হবে। থিওরিক্যাল মানে কি বেসড অন দ্য অ্যাসাম্পশন অফ ইউজড থিওরি। আপনি হয়তো দু একটা থিওরি আনতে হবে আপনার রিসার্চের জন্য। তো এই থিওরিগুলো কিভাবে আপনাকে হেল্প করবে এবং ট্রাই টু ফাইন্ড আউট রিসার্চ মডেল। এবং সবচেয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে এমপিরিক্যাল রিলেশনশিপ অ্যামং দ্য রিসার্চ ভেরিয়েবল। একটা সাথে আরেকটা সাথে সম্পর্ক আমরা দেখাবো। আমাদের যে স্টাডিটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে এমপিরিক্যাল লিটারেচার রিভিউ। তার মানে যে লিটারেচার রিভিউ আমরা তিনভাবে করতে পারবো। আচ্ছা, এখন আসি থিওরি এন্ড ফ্রেমওয়ার্ক। প্রত্যেকটা রিসার্চের ক্ষেত্রে থিওরি হচ্ছে কানেক্টেড, থিওরি ছাড়া রিসার্চ হবে না। আইদার আপনার যে মডেল সেটা ডিরেক্টলি থিওরির সাথে কানেক্টেড, অথবা কোনো না কোনো থিওরি আপনার মডেলের যে অ্যাসাম্পশনের সাথে মিল পাওয়া যাবে। তা আমাদের আমি যে রিসার্চটা দেখাইছি, রিসার্চ বেসড ভিউ আমি থিওরি আমি দেখাইছি। তো আপনার রিসার্চে হয়তো বা অন্য কোনো, এখন আপনারা কিভাবে বের করবেন? এখন আমাদের লাইফটা অনেক ইজি হয়ে গেছে আমাদের এআই এর কারণে। তা আমরা আগে কি করতাম, পেপার ঘেটে বের করতাম যে আমাদের কোন থিওরি আমাদের সাথে যায়। তো এখন আপনি হয়তো বা চ্যাট জিপিটি অথবা কোপাইলট অথবা গুগল জেমিনি বার্ডকে প্রশ্ন করলেন, আপনার মডেলটা দিয়ে দিলেন, দিয়ে বললেন যে আমি তো খুঁজে পাচ্ছি না, তা আমার এই মডেলটা কোন থিওরির সাথে কানেক্টেড। ও কিন্তু আপনার 4-5টা থিওরি বলে দেবে যে হ্যাঁ এটা না করতে পারলে আপনি ম্যানুয়ালি আপনার বিভিন্ন পেপার ঘেটে বের করতে হবে, অনেক 100-200 পেপার পড়ে বের করতে হবে। কিন্তু আপনি না বুঝেন, আপনি চ্যাট জিপিটি ইউজ করে ইথিক্যাল এখন এআই টুলস আপনার রিসার্চের কাজে হেল্প করবে। যেটা আমি 100 পেপার পড়ে বের করতে হবে 1 মাস ধরে, সেটা আমি 2 মিনিটে বের করে ফেলবো। রাইটিং এর ক্ষেত্রে আপনি হেল্প নেবেন এগুলো খুঁজে বের করার ক্ষেত্রে। এটা আমি আগে করতাম না, এখন আমি করি। আর কথা মনে রাখবেন, আমি যখন পেপার পাবলিশ করবো অবশ্যই সেটা টার্নিটিং চেক করবো, সিমিলারিটি ইনডেক্স। ম্যাক্সিমাম জার্নালে বিলো 20% বললেও 13% হচ্ছে স্ট্যান্ডার্ড, 13-14, বাট 20% বেশি জন না হয় সিমিলারিটি ইনডেক্স। আর এআই এর ক্ষেত্রে একটা জার্নাল বলছে জেনারেটিভ এআই, এটা 30% পর্যন্ত অ্যাকসেপ্টেড। তার মানে আপনি যদি চ্যাটজিপিটি কাজ করেন আপনার রাইটারের ক্ষেত্রে 30% পর্যন্ত আপনি হেল্প দিতে পারবেন। কারণ ওখানে তো আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, আপনি সেই রাইটারটা এনে আপনার মতো করে রিরাইট করে দেন, প্যারাফ্রেজ করেন। কিন্তু এআই ইউজ করবেন না প্যারাফ্রেজ করতে। এআই যে টুলস ইউজ করবেন প্যারাফ্রেজ করতে, আপনাকে জেনারেটিভ এআই মেশিন ধরাই খাবেন। এটা আগে হতো না, এখন হচ্ছে। তো এটা একটা আমি পরীক্ষামূলকভাবে দেখলাম বেশ কিছু জার্নালে যে আসলে জেনারেটিভ এআই এর রাইট আপ করি, এটা যা রিভিউ বা ইন্টারভিউ লিখি ধরে কিনা, তাহলে 30% পর্যন্ত বলে দিচ্ছে যে 30% পর্যন্ত অ্যালাউ আছে। এটা টপ জার্নালগুলো, টপ নন জার্নাল যাকে বলা হয়। তারপরে চ্যাটজিপিটি ইউজ করতে পারবেন ডিভিশনের মধ্যে। সবচেয়ে বেস্ট ডাটাটা ক্ষেত্রে হেল্প নেবেন, কিন্তু সেটা রিঅ্যাক্ট করবেন। যেমন আমরা কি করি, টার্নিটিভ 3 ওয়ার্ড পর পর হচ্ছে ওরা সিমিলারিটি দেখে। তো আপনি হয়তো বা একটা ভার্ব চেঞ্জ করে দিলেন, অথবা লিঙ্কার চেঞ্জ করে দিলেন, অথবা লেজ লাগানো আছে ওটাকে কমপ্লেক্স এনে আপনি কম্পাউন্ড করে দিলেন। এবার করে আপনাকে হিউম্যানাইজ করতে হবে। হ্যাঁ, তো যখন স্যার এলিজিবল আছে, স্যার হেল্প নেবেন আপনারা, স্যার দেখেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রুফ রিডিং। তো আপনি প্রুফ রিড করতে পারবেন ইউকেতে, কানাডাতে, তারা কিন্তু ম্যানুয়ালি করে প্রুফ রিড করে, তখন কিন্তু এগুলো ইজিলি হবে। আচ্ছা গেল। তো কিভাবে একটা থিওরি, দ্য রোল অফ থিওরি ইন ইন্ডাকটিভ, ডিডাকটিভ এবং অ্যাডাপটিভ রিসার্চ হেল্প করে। আমি যাই করি রিসার্চ আলটিমেটলি কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের সাথে কিন্তু কানেক্টেড। আমি থিওরি নিব, সেটা দেখেন ডিডাকটিভ রিসার্চ করি, কিভাবে থিওরি এই তিনটা রিসার্চে হেল্প করে। ইন্ডাকটিভ রিসার্চ করে অবজার্ভিং কেসেস ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড and then constructing a theory to cover all cases। তার মানে আমার আগে আমি অবজার্ভ করব রিয়েল ওয়ার্ল্ডে, দেন হচ্ছে আমি রিসার্চ করব। আর ডিডাকটিভে কি বলে, স্টার্টিং উইথ দ্য থিওরি, একটা থিওরি নিয়ে কাজ শুরু করব, and then using it to explain observations in the real world। আগে আমি থিওরি কাজ করব, দেন এটা রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করব আমি। আর অ্যাডাপটিভ কি, রিয়েল ওয়ার্ল্ড এবং থিওরির সাথে ইন্টারকানেকশন করবে। এখন আমাদের ডিসাইড করতে হবে যে আমাদের রিসার্চ এটা কিভাবে রিসার্চ অ্যাপ্রোচের সাথে আমরা কাজ করতেছি। এখন আসি এই যে মডেল, যে মডেলটা আমরা প্রথমে দেখাছিলাম, একদম প্রথমে
দিকে একদম। সেখানে আমরা কিভাবে দেখালাম যে তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা মিডিয়েটর, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে আমি হাইপোথেসাইজ করছি 10টা। কিভাবে যে আমি 3টা দেখাইছি ডিরেক্ট সম্পর্ক, আবার 3টা আমি মিডিয়েটর, এটা একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা আমার মেইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা হচ্ছে এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বাট এটা হচ্ছে মেইন। তো আমি 3টা আবার আমি কানেক্ট করলাম এর সাথে, যেহেতু অ্যারোজিনোগেস তার মানে এটাও একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। একটা সম্পর্ক দেখালাম এটা, আর 3টা পরবর্তীতে আবার থ্রুতে দেখালাম, তাকে বলা হয় ইনডিরেক্ট রিলেশনশিপ। তার মানে আমার 10টা আমি লেখা আছে, দেখেন ফ্রেমওয়ার্ক অফ দ্য স্টাডি ডেভেলপড বাই দ্য অথর্স। তার মানে এটা আমার কাজ, আমি এটা ডেভেলপ করছি। তো আপনি কি করতে পারেন, চাইলে আপনি ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতে পারেন অথবা আপনি অ্যাডপ্ট করতে পারেন। মানে অন্য একজন রিসার্চার তাদের রিসার্চ একটা মডেল ডেভেলপ করছে, কারণ আপনি ওইটাকে জাস্টিফাই করবেন বা বিচার করবেন, করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওইটাকে আপনাকে বলে দিতে হবে হ্যাঁ যে অ্যাডপশন ফ্রম অন্তরের। ধরো আমার একটা এই মডেলটা আপনি অথবা ফার্দার আপনি টেস্ট করবেন, তো আপনি বললেন যে পলাশ এয়ারটেল 2021 এর অ্যাডপশন পলাশ 2021। আমি একটা রিসার্চ করলাম কিআই নিয়ে, সেইটা বাংলাদেশে কাজ করছে। সেম মডেল আমার বন্ধু মালয়েশিয়াতে কাজ করছে, মোনাশ ইউনিভার্সিটি ফান্ডের আন্ডারে। সেম মডেল ওখানে কাজ করতেছে। তো একটা আমি নিজে তৈরি করবো, আর একটা হচ্ছে কি আমি অ্যাডপ্ট করতে পারবো, কিন্তু সেটা কিন্তু আপনি বলতে হবে। হ্যাঁ, আপনার ব্যাপারটা বলতে হবে যে আমি আমার এটা আমি অ্যাডপ্ট করেছি। মেথোডোলজি, তো মেথোডোলজিতে কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে? একটা মেথডের মধ্যে আমাদের রিসার্চ ডিজাইন মাথায় রাখতে হবে, যে আমি যে রিসার্চটা করছি কি ধরনের রিসার্চ। সেটা রিসার্চ ফিলোসফিতে কি পজিটিভিজমের মধ্যে পড়ে, ইন্টারপ্রিটেশনের মধ্যে পড়ে, না প্র্যাকটিসের মধ্যে পড়ে, এটা আমার জানতে হবে, বলতে হবে রিসার্চে আমি কোন ধরনের রিসার্চ করতে চাচ্ছি। পপুলেশন, যদি আমার সার্ভে রিসার্চ হয় সেটা আমার পপুলেশন কারা, যদি সার্ভে যদি সিভিল ইঞ্জিনিয়ারিং যদি কাজ করে স্যাম্পলটা কি বলতে হবে। স্যাম্পল সাইজ যদি আমরা সার্ভে করি, স্যাম্পল সাইজ ডিটারমিনেশনটা আমাকে বলতে হবে। স্যাম্পলিং টেকনিক কি সেটা বলতে হবে। এটা কালেকশন কিভাবে করছি ইন ডিটেইলস বলতে হবে। এবং আমি যে মেজারমেন্ট স্কেল নিয়ে কাজ করছি, প্রশ্ন সার্ভে কোশ্চেন সেটা কিভাবে কাজ করছি সেটা নিয়ে আমার বলতে হবে। প্রি টেস্ট এবং পাইলট টেস্ট এগুলো নিয়ে বলতে হবে। তো আমাকে কি কি ব্যাখ্যা করতে হবে মেথডের মধ্যে? ব্যাখ্যা করতে হবে ডেসক্রাইব ইউর রিসার্চ ডিজাইন এন্ড অ্যাপ্রোচ। আপনি কি ডিজাইনে কাজ করছেন এবং কি অ্যাপ্রোচ নিয়ে কাজ করছেন সেটা আপনাকে বলতে হবে। এক্সপ্লেইন দ্য ডাটা কালেকশন মেথড এবং টুলস, দ্য কালেকশন মেথড কিভাবে নিছেন সেটা বলতে হবে। ডিসকাস ডাটা অ্যানালাইসিস টেকনিকস, ডিসকাস ভেরিয়েবলস। আচ্ছা, একটা জিনিস আমি একটু মিস করে ফেলেছি, সেটা হচ্ছে আমার পেপার থেকে আমি রিসার্চ লিটারেচার রিভিউটা কিভাবে করছে এটা আমি এক্সাম্পল দেই নাই, আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের, তারপর আমি মেথডের দিকে দেখাচ্ছি। এটা হচ্ছে লিটারেচার রিভিউ এন্ড হাইপোথেসিস ডেভেলপমেন্ট। তো প্রথমেই আমি যে বিষয়ে কাজ করব সেই বিষয়ের উপর একটা বিশদ একটা ব্যাখ্যা আমি দিয়েছি। তারপরে যেহেতু আমি একটা এমপিরিক্যাল স্টাডি দেখাইছি, আমি যে রিলেশনশিপ দেখানোর চেষ্টা করছি, ইনোভেশন ক্যাপাবিলিটি এন্ড অ্যাডাপশন অফ ব্লকস এন্ড টেকনোলজি। তার মানে আমি এই সম্পর্কে আমি বলবো। প্রথমে কি করে আমরা কনস্ট্রাক্ট সম্পর্কে বা ভেরিয়েবল সম্পর্কে একটা ছোট করে আমরা ডেফিনিশন দিই, বোঝার সুবিধার্থে এখানে একটা ডেফিনিশন দিলাম। তারপর আমি ব্যাখ্যা করি কিভাবে এটার সাথে এটা কাজ করে, কে কি বলছে তার ব্যাপারে, সেগুলো আমরা এখানে ব্যাখ্যা করি। যখন আমরা ব্যাখ্যা করার পরে আমরা যখন একমত হই তখন আমরা বলি যে বেসড অন দিস রেশনালি ইট ইজ হাইপোথেসাইজড। তার মানে বিগত যারা রিসার্চার আছে তাদের সাথে আমরা একমত, তখন আমরা বলি যে ইট ইজ হাইপোথেসাইজড দ্যাট ইনোভেশন ক্যাপাবিলিটি হ্যাজ এ পজিটিভ সিগনিফিকেন্ট সম্পর্ক। তার মানে আমি বুঝতে পারলাম যে আসলে একটা লিটারেচার রিভিউ আমি যখন ডেভেলপ করবো সম্পর্ক দেখাইতে, তখন আমি কি করবো, আগে কনস্ট্রাক্ট সম্পর্কে একটা ডেফিনিশন দিব, তারপরে কোন রিসার্চ কিভাবে ব্যাখ্যা দিচ্ছে এর সাথে সম্পর্ক কে কি বলছে, তখন আমরা একমত হবো, তখন আমি কি করবো, হাইপোথেসাইজ করবো। এভাবে আমি লিটারেচার রিভিউটা আমি ডেভেলপ করব। এখন ধরেন আমার রিসার্চ আমি কি করছি, তাহলে আমার রিসার্চ আমি ডিডাকটিভ অ্যাপ্রোচ ইউজ করছি। কারণ কি আমি ডিডাকটিভ অ্যাপ্রোচ ইউজ করছি, কারণ এখানে আমি একটা ব্যাপার দেখাইছি যে কিভাবে ওয়ার্ল্ডের সাথে আমরা কানেক্ট করতে পারি। আমি হাইপোথেটিক্যাল ব্যাপার দেখাইছি, হাইপোথেটিক্যাল যখন ব্যাপার দেখাবো আমি তো ডিডাকটিভ অ্যাপ্রোচ দেখাবো। আমি কেন ইউজ করছি ডিডাকটিভ অ্যাপ্রোচ, আমাকে জাস্টিফিকেশন দিতে হবে। জাস্টিফিকেশন ফর সিলেক্টিভ ডিডাকটিভ অ্যাপ্রোচ আপনি ইউজ করলে হবে না, ব্যাখ্যা দিতে হবে সেটা কেন আমি ইউজ করছি। রিসার্চ মেথড কোনটা ফলো করছে, কোয়ান্টিটেটিভ না কোয়ালিটেটিভ। যেহেতু আমি এখানে নিউমেরিক ভ্যালু নিয়ে কাজ করছি, হাইপোথেটিক্যাল ইস্যু নিয়ে কাজ করছি, আমি বলছি কোয়ান্টিটেটিভ। কারণ আপনি ধরুন আপনার রিসার্চে কোয়ালিটেটিভ নিয়ে কাজ করতে পারেন, মানে আপনি ডিপ ইন্টারভিউ নিয়ে কাজ করতে পারেন, আপনি লিটারেচার রিভিউ করতে পারেন, তখন আমি বলতে হবে যে আমি কোয়ালিটেটিভ স্টাডি করেছি।
রিসার্চ ডিজাইন, এখানে রিসার্চ ডিজাইনে আমি রিসার্চ ফিলোসফি আনছি যে পজিটিভিজম, কারণ আমি আসলে আগে অবজার্ভ করব, তারপরে রিসার্চ করব, দেন হাইপোথেটিক্যাল রিলেশনশিপ দেখাবো, এটা হচ্ছে পজিটিভিজম। কারণ আপনি বলেন না আমি একটু হিউম্যান বিহেভিয়ার সম্বন্ধে জানতে চাই, আর একটু গভীরে কি কথা বলবো, এই কিছু দেখাতে পারো, দেখা দিতে হবে এখানে। স্যাম্পলিং টেকনিক, আমার রিসার্চে আমি প্রবাবিলিটি স্যাম্পলিং দেখাইছি, তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং দেখাইছি, ক্লাস্টার স্যাম্পলিং দেখাইছি, কেন দেখাইছি দেখা দিতে হবে, আমি এক ব্যাখ্যা দিব আস্তে আস্তে। মোস্ট ইম্পর্টেন্ট স্যাম্পল সাইজ ডিটারমিনেশন, যারা সার্ভে রিসার্চ করবো তারা আমি সম্পর্কে একটু ব্যাপারটা একটু কি মনে হতে পারে যে স্যাম্পল সাইজ কত নিব আমরা, এই সম্পর্কে অনেকে বিভিন্ন রকম ব্যাখ্যা আছে। প্রথমে আসি ক্রেসিয়ান মর্গান স্যাম্পল সাইজ ডিটারমিনেশন টেবিল। ক্রেসিয়ান মর্গান 1970-1972 সালে তারা একটা স্যাম্পল সাইজ ডিটারমিনেশন টেবিল আবিষ্কার করছে। ওইখানে ব্যাখ্যা করছে যে পপুলেশন কত হলে স্যাম্পল কত হবে, সর্বোচ্চ দিচ্ছে 1 লাখ, 1 লাখ পপুলেশন হলে মানে 384 মনে হয় দিচ্ছে, মনে হয় সর্বোচ্চ মনে হয় স্যাম্পল সাইজ দেওয়া যায়। কথা হলো আমার স্যাম্পল তো 1 লক্ষ হলে 384, 2 লক্ষ হয়, ইটস এ প্রবলেম। এই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু বিপদে পড়ে যাবো, তখন আমার কিন্তু জাস্টিফিকেশন দিতে সম্ভব না। তাহলে আমার প্রশ্ন করতে পারছে আপনার স্যাম্পল নিলে যে 384, আপনার পপুলেশন কত 3 লক্ষ, কে মিললেন 384, তখন কি করতে হবে, আমাকে এই ধরনের টেকনিক ইউজ করতে হবে। স্যাম্পল টু আইটেম রেশিও, স্যাম্পল টু আইটেম রেশিওতে কিভাবে দেখা দিচ্ছে যে স্যাম্পল বলছে যে আমার প্রশ্ন কোশ্চেনিয়ার যে ডেভেলপ করলাম, মেন কোশ্চেনিয়ার যে ডেমোগ্রাফিক বাদ দিয়া মেন যে ভেরিয়েবল আইটেমগুলো ব্যবহার করলাম কতগুলো হবে, প্রত্যেকটা আইটেমের জন্য 5টা করে আমি স্যাম্পল নিব। আমাদের সার্ভে কোশ্চেনিয়ার আছে 30টা প্রশ্ন আইটেম আছে, তো 30 মাল্টিপ্লাই 5 150, তার মানে আমার মিনিমাম স্যাম্পল কত 150। এখন 10 টাইমস যদি রুল ফলো করি, এটা কি করছে, আমার তো কোনো ভেরিয়েবল আছে আমার মডেলে, প্রত্যেকটা 10 টাইমস 5টা ভেরিয়েবল থাকলে 5 মাল্টিপ্লাই 10, 2 থাকলে 2 মাল্টিপ্লাই 10। মিনিমাম হার স্কোয়ার মেথড আছে একটা, মিনিমাম হার স্কোয়ার মানে কি, যে আমি যে স্টাডিটা করব, আমি সেটা করার পরে আমার আসলে মিনিমাম স্যাম্পল সাইজটা হচ্ছে কিনা অ্যাকর্ডিংলি আমরা কি করি, আর স্কোয়ার একটা ভ্যালু বের হয়, আমি দেখাবো এটা, আর স্কোয়ার ভ্যালু বের হয়। আমাদের খেয়াল করছি একটা মডেল দেখাইছি, এরো চিহ্ন গেছে না, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা মেডিটরের মধ্যে কোনটার মধ্যে সবচেয়ে বেশি এরো গেছে, এটা সবচেয়ে বেশি এরো গেছে ওই মেডিটরের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আর স্কোয়ার ভ্যালু কত, আর স্কোয়ার ভ্যালু কত হবে, তার স্যাম্পলটা কত হবে। এটা একটা টেবিল আছে, এটা পাওয়ার টেবিল বলে, ওটা আমার একটা পেপার আমি দিয়ে দেবো, ওটার মধ্যে ওটা পাবেন আপনারা। আর হচ্ছে স্যাম্পল টু ভেরিয়েবল রেশিও, স্যাম্পল টু ভেরিয়েবল কি, ভেরিয়েবল কতগুলো, প্রত্যেকটা জন্য 15টা করে আমরা রেসপন্ডেন্ট নিব। 5টা ভেরিয়েবল হলে আমাদের স্ট্যান্ডার্ড ছিল 5টা, তাহলে 5 × কত সর্বনিম্ন স্যাম্পল। আবার যদি 6টা হয় ভেরিয়েবল, ওটাতে মাল্টিপ্লাই করলে আমরা কি পেয়ে যাব, স্যাম্পল টু ভেরিয়েবল রেশিও পেয়ে যাব। এবং এইটা কিন্তু প্রত্যেকটা জাস্টিফিকেশন আছে, এটা দেখবেন এখানে কারা কারা বলছে অথবা করে কিন্তু আমরা করে দেব। এখন স্যাম্পলিং টেকনিক, স্যাম্পলিং টেকনিক কিভাবে নিব, পপুলেশন কি, আসলে আমরা আলটিমেট ডাটা বেস চেষ্টা করতে চাই, এটা ইউনিট অফ অ্যানালাইসিস। পপুলেশনের একটা নাম হচ্ছে ইউনিট অফ অ্যানালাইসিস, কাদের উপরে আমরা রিসার্চটা করব বা কিসের উপরে করব, এটা কি অর্গানাইজেশন লেভেল না ইন্ডিভিজুয়াল লেভেল, অর্গানাইজেশন লেভেল একরকম, ইন্ডিভিজুয়াল লেভেল আরেকরকম। স্যাম্পলিং মানে কি, টেকনিকগুলোতে আমি স্যাম্পলটা নিব, আর স্যাম্পল কি, পপুলেশন থেকে যখন আমি কাউন্টারি হিসেবে ইউজ করব, এই ক্লাস আর ধরেন 50 জন, আমি 10 জনকে নিব, তখন 50 জন পপুলেশন, 10 জন কি স্যাম্পল। আমি ইউনিভার্সিটিতে 1200 স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টে, 1200 হচ্ছে পপুলেশন, আমি নিব 100 হচ্ছে আমার কি স্যাম্পলিং ফ্রেম মানে কি, an accessible section of the target population from where a sample can be drawn. দুই ধরনের স্যাম্পলিং টেকনিক আমরা ইউজ করি, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, আর একটা হচ্ছে কি নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি মানে কি, নোন, আই নো দ্য নাম্বার অফ পপুলেশন, আর নন প্রবাবিলিটি মানে কি, আননোন, আমি জানি না নাম্বার অফ পপুলেশন কয়জন। দুই রকম আপনার ব্যাখ্যা হতে পারে। যদি আমি জানি সংখ্যাটা, পপুলেশনের সংখ্যা কত অ্যাপ্রক্সিমেট, আমি তখন ইউজ করব সিম্পল র্যান্ডম স্যাম্পলিং না সিস্টেমেটিক না স্ট্র্যাটিফাইড ক্লাস্টার মাল্টি স্টেজ। সিম্পল র্যান্ডম মানে কি, তাহলে এই ক্লাসে 50 জন স্টুডেন্ট, আমি 10 জনকে নিতে চাই, র্যান্ডমলি জানা খুশি তাকে 10 জনকে নিব, মানে সবাই সেম ভ্যালু গ্রহণ করে। আমি সিস্টেমেটিক স্যাম্পলিং নিতে চাই, তার মানে ধরেন আমার ক্লাসে স্টুডেন্ট আছে 100, আমি নিতে চাই ধরেন 10 জনকে পপুলেশন, তাহলে যদি পপুলেশন স্যাম্পল হিসেবে, তাহলে আমি যে পপুলেশন ওটাকে আমি 10 দিয়ে ভাগ করব,
ধর আমার 100 থেকে 10 দিয়ে ভাগ দিলে কত হয় 10। তার মানে আমি র্যান্ডমলি যে কোনো একজনকে সিলেক্ট করব আগে, সিলেক্ট করে ওখান থেকে 10 জন পর পর ওনাকে করলাম। তারপর 10 জন করে যে আসে সে সেখান থেকে 10 জন করে যে আসে সে দিস কল সিস্টেমেটিক। আর স্ট্র্যাটিফাইড মানে কি স্পেসিফিক কোন ক্যারেক্টারিস্টিক্স বা ক্রাইটেরিয়াকে ডিপেন্ড করে যখন আমরা স্যাম্পল নিব। যেমন আমি জানতে চাই যে এই রুমে কতগুলো ফ্যামিলি স্টুডেন্ট আছে, তারা আমার স্যাম্পল দিস কল জেন্ডারের উপর ডিপেন্ড করলো। আমি বললাম এই ক্লাসে লেকচারার আছে, তারা হচ্ছে আমার পপুলেশনের এই স্যাম্পল তারা, তারপর লেকচারার হচ্ছে এখানে আমি স্টার্ট করব। তাহলে স্পেসিফিক রিলেশন লেভেল কোন ক্যারেক্টারিস্টিক্স উপর ডিপেন্ড করে যখন আমরা গ্রুপ করব একটা, ওই গ্রুপকে তখন আমি স্যাম্পল হিসেবে নিব দিস কল স্ট্র্যাটিফাইড। ক্লাস্টার স্যাম্পলিং কি আপনার পপুলেশন সারা বাংলাদেশ সবাইকে আমার সম্ভব না, তো কি করতে হয় সারা বাংলাদেশকে ক্লাস্টারে ভাগ করতে হয়। যে বললাম যে বাংলাদেশ আছে ধরেন ঢাকা 64 জেলা, কথা তো ঢাকা জেলা একটা 5টা, ঢাকা জেলা থেকে 10 জন নিব, ঢাকা থেকে আমি 10 জন নিব, সিলেট থেকে 10 জন নিব। তার মানে আমি এভাবে ওই 10 জন হচ্ছে ঢাকা জেলাকে রিপ্রেজেন্ট করতেছে, এরকম ক্লাস্টার করে আমি নিব। আর মাল্টি স্টেজ স্যাম্পলিং মানে কি বিভিন্ন স্টেজ আছে, যে আমি বিশাল পপুলেশন আমি হয়তো বা একটা গ্রুপ নিলাম, তারা হচ্ছে ধরেন ইরিগেশন অনার্স করা করছে ওদেরকে নিব। আমি কিছু বললাম যাদের গ্রামের বাড়ি একদম অমুক গ্রামের মধ্যে ওদেরকে নিব, কিছু বললাম তাদের বয়স লেভেল বিভিন্ন স্টেজে আমি যখন ভাগ করে নিব দিস কল মাল্টি স্টেজ স্যাম্পলিং। এখন আমি এটা বললাম যে প্রবাবিলিটি আমি জানি, সংখ্যা জানি, কিন্তু আমি জানি না সংখ্যা যে কতজন পপুলেশন আছে। তো আমি বললাম কনভেনিয়েন্স স্যাম্পলিং, কনভেন্স করে যখন আমি স্যাম্পলিং স্যাম্পল নিব। বসুন্ধরা শপিং মলের সামনে গেলে দেখবো অনেক মেয়েরা আনসি বা ইউনিভার্সিটি এসে বলে স্যার একটু সুন্দর করে কথা বলে যে একটু ফিল করে বলে কিনা, তার মানে ওরা কনভিন্স করে স্যাম্পলিংটা নেয়। জাজমেন্ট মানে কি জাজমেন্ট স্যাম্পলিং হচ্ছে রিসার্চ অফ দেমসেলফ, জাজমেন্টের উপর ডিপেন্ড করে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যখন কাউকে বলে যে আমার স্যাম্পল ইজ কল জাজমেন্ট। কোটা মানে কি কোটা অনেকটা স্ট্র্যাটিফাইড র্যান্ডমের মতোই, ওটা স্পেসিফিক একটা কোটা করে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সকে ভাগ করে আমরা স্যাম্পল নেই। স্নোবল কি স্নোবল হচ্ছে ওয়ার্ড অফ মাউথের মতো। আমি আপনাকে সার্ভে ঘোষণা দিলাম, বললাম যে আপনি ক্লাব করেন, বললাম যে কিছু দেখেন আপনার বন্ধু বান্ধব যারা আছে বা তার পরবর্তীতে প্রস্তুত যারা আছে যদি বলে দিন, সবাই মিলে আমাকে করে দিলেন স্নোবল। সেন্সাস মানে কি আমি সেন্সাস মানে আমি একটা রুমে 50 জন আছে, আমি চাই যে 50 জনের কাছ থেকে আমি যেটা নিব দিস কল সেন্সাস স্যাম্পলিং। এখন কথা হচ্ছে আমি যে কোশ্চেনে ডেভেলপ করলাম এটা কিন্তু আমি তো 5 ডিটেইলস থেকে দিচ্ছি, এটা আপনাকে খালি হবে আপনি এটা রেকর্ডের মধ্যে কিভাবে। তো আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্য 3টা কনস্ট্রাক্ট ছিল, 12টা আইটেম দিচ্ছি, কার কাছ থেকে দিচ্ছি প্রথম পেপার থেকে ব্যাখ্যা দিতে হবে। আমি ডিপেন্ডেন্টের জন্য দিচ্ছি ডিপেন্ডেন্ট কনস্ট্রাক্ট একটা, 5টা নিচ্ছি আইটেম এখান থেকে দিচ্ছি, এই পেপার থেকে দিচ্ছি। মেডিটেটিং ভ্যারিয়েবলের জন্য কনস্ট্রাক্ট একটা, আমি আইটেম দিচ্ছি 5টা, এই পেপার থেকে দিচ্ছি। তার মানে আপনাকে ব্যাখ্যা দিতে হবে মেথডের মধ্যে আপনার কয়টা আইটেম দিচ্ছেন এবং সেটা কিভাবে আপনি কার পেপার থেকে দিচ্ছেন সেটা আমি ব্যাখ্যা দিতে হবে। স্যার এটা তো হচ্ছে ফার্স্ট অর্ডার হয়, হ্যাঁ একদম ফার্স্ট ভিডিও করি, বুঝি নাই মানে যখন এর আগে এই টপিকে কাজ হয়নি, কাজ হয় না সেই ক্ষেত্রে আপনি নিজে করবেন এবং আপনাকে এক্সপার্টদের কাছে এটা কি করতে হবে প্রি টেস্ট করতে হবে, এক্সপার্টদের কাছে দিতে হবে, যারা একাডেমিক আপনার এরিয়াতে আছে ওদেরকে দিবেন যে এটা আসলে কার্যকর কিনা, তারা এটাকে ক্লিয়ারিটি দেখবে, ফর্মেটিং দেখবে, তারপর প্রি টেস্ট করবেন। প্রি টেস্ট মানে কি আপনি 10 জন সাধারণত প্রি টেস্ট হচ্ছে পাইলট টেস্ট হচ্ছে 10 থেকে 15%। আপনি যে ইন্টেন্ডেন্ট যে পপুলেশন যে আমি কতজন নিতে চান আপনি অ্যাপ্রক্সিমেট, তার মধ্যে 10 থেকে 15% হচ্ছে প্রি টেস্ট বা পাইলট স্টাডি আপনি নেবেন। প্রি টেস্ট মানে কি আপনার ক্লিয়ারিটি আছে কিনা, ওটা আপনি আপনার ওই সম্পর্কে আগে দিলেন যে দেখেন তো আপনি বুঝেন কিনা, সে দেখলো যে বুঝতে পারে কিনা, করতে পারে কিনা। তারপর যাবেন পাইলট স্টাডি, পাইলট কি করবেন আপনি ওইটা কোন বা কাভার টেস্ট করবেন, রিলায়েবিলিটি স্কোর বের করবেন। রিলায়েবিলিটি স্কোর বের করে দেখবেন যে 0.70 এর উপরে কিনা এবং 0.90 এর মধ্যে কিনা। 0.70 হচ্ছে স্ট্যান্ডার্ড, যদি কোন বা কাভার ভ্যালু হয় তখন আমরা বলি যে এটা স্ট্যান্ডার্ড, এবং 0.90 এর মধ্যে হলে এটা ভালো, আর 0.90 এর উপর যদি যায় ওটা ধরে নিই রিস্কি। রিস্কি মানে কি সেম কনস্ট্রাক্টের জন্য সিমিলার আরো প্রশ্ন ইউজ করা হয়েছে, সেম মিনিং। মানে আপনি যদি আমি একটা কনস্ট্রাক্টের জন্য বললাম এই প্রশ্ন, ওরকম মিনিং যদি আরো প্রশ্ন আমার কনস্ট্রাক্টে থাকে তাহলে আপনি কি সেই মিনিং দিবেন না? আপনি টাকা দিবেন সব স্ট্রংলি দিতে একদিন, স্ট্রংলি আগে দিয়ে দিবেন, কনভিন্স আপনার প্রশ্ন বা আলফা ভ্যালু বেড়ে যাবে। এটা একটা রিস্কি একটা জিনিস। আচ্ছা, স্যাম্পল সাইজ এখন যদি বলি ইন জেনারেল আসলে আমরা ইনিশিয়ালি কি ভাববো, রস্কো 1975 সালে উনি 4টা রুলসের কথা বলে গেছেন। এই ভদ্রমহিলা বলতেছে স্যাম্পল 30টা নিচে না হয়
500 বেশি যেন না হয়। এবং আরো বলছে যে in multivariate analysis the sample size is required to be several times, prefer 10 times or more, rather than the number of variables. আবার এটাও বলছে যে if the sample is divided into sub samples, মানে মেল ও ফিমেল আলাদা করি, each subgroup should be at least 30টা করে। মানে আমি যদি এটাও করি যে স্যাম্পল নিব মিনিমাম পুরুষ এবং মহিলা নেব, তার মানে পুরুষ এবং মহিলা যারাই নেই দুইটা গ্রুপে 30 জনের নিচে যেন না হয়। এখন আরেকটা জিনিস আছে, এই হায়ার অ্যাক্টে 2006 সালে ওরা বইতে লিখে দিয়েছে যে 15টা করে স্যাম্পল আমি নিব পার প্যারামিটার কোন স্টার্ট ভ্যারিয়েবলের জন্য, অথবা 100 থেকে 150 পর্যন্ত নিতে পারবো যদি আমার পপুলেশন যদি স্মল হয়। পপুলেশন স্মল হলে আমি 100 থেকে 150 নিতে পারবো, স্ট্যাবল বলছে, কিন্তু 150 থেকে 400 নিলে এটা বেস্ট। 150 সর্বনিম্ন 150 সর্বোচ্চ 400 এর মধ্যে হলে যদি নিতে পারে সবচেয়ে বেস্ট। আর আমরা তো ইউজ করবো SPSS আর হচ্ছে সিম স্মার্ট পিএলএস। স্মার্ট পিএলএস এ বলা হয় যে 150 থেকে 250 এই স্কোরটা বেস্ট। 250 আমার কোনো রিসার্চ 300 400 আছে। আপনাকে যেটাই নেন আপনি জাস্টিফিকেশন দিবেন, জাস্টিফিকেশন দিলে ওরা আপনাকে যারা রিওয়ার্ড থাকবে আপনার ওই পেপারের জন্য ওরা কিন্তু এটা এই অ্যাকসেপ্ট করে দেবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি একটু আমার পেপারে একটু দেখাই আমরা ব্যাপারটা কিভাবে সাজাইছিলাম আমাদের পেপারে। আপনারা কি বই ক্লিক করতেছেন? একটু গ্যাপ দরকার, নামাজ হ্যাঁ নামাজের গ্যাপ দরকার। নামাজে গ্যাপ দরকার স্যার? নামাজ পড়ি নাই, তাফসীর নামাজ পড়ি না। আজকে তাহলে স্যার আর একটু নিয়ে শেষ করে দেন।